আসসালামু আলাইকুম সবাইকে। সো আমাদের বেসিক টু প্রো কোর্সের হচ্ছে আজকে আমরা পড়ব ফিজিক্সের চ্যাপ্টার 3। তোমরা সবাই চ্যাপ্টারটার নাম জানো বল, এবং এই চ্যাপ্টারে অনেকেই প্যারা খাওয়া, আসলে প্যারা খাওয়ার কিছু নাই। সো আজকে কিন্তু আমাদের লেকচার 1, ঠিক আছে? আজকে হচ্ছে লেকচার 1, ঠিক আছে? সো হচ্ছে এই চ্যাপ্টারটার একদম ডিটেলসে যেটা বলে, মানে বেসিক থেকে পড়া, মানে একদম বেসিক থেকে পড়া। সো আমরা শুরু করি, আসলে পড়লে বুঝবা যে আমরা কীভাবে পড়তেছি। তো ফার্স্টের দিকে এই চ্যাপ্টারে অনেক কিছু মনে করো সংজ্ঞা টঙ্গা আছে, এগুলো আমরা পড়বো। সংজ্ঞা যেগুলো এগুলো স্লাইডেই লেখা আছে, আমি জাস্ট বলে দিব যে কেমনে কি তোমরা শিখে রাখবা। বাট আমাদের খেলা শুরু হবে যে যখন হচ্ছে আমরা সূত্র প্রতিপাদন করবো, ম্যাথ সলভ করবো তখন, ঠিক আছে? তো ভাইয়ারা রেডি? আমরা রেডি? ওকে, আমরা কিন্তু দ্রুত শেষ করতেছি। তোমরা জাস্ট বলবা যে ভাইয়া ক্লাস কেমন হইতেছে, এন্ড একটা জিনিস মনে রাখবা, ভাইয়া রেকর্ডেড ক্লাস দিতেছি, লাইভ না। এবং তুমি এইটা সারা জীবনেও বলবা না যে ভাইয়া রেকর্ডেড দিয়েও যে তোমাদের মনের মধ্যে কতটা এই ব্যাপারগুলো ঢুকাইতে পারছি। এন্ড তোমার এরকম কোনো কোয়েশ্চেন থাকবে না যেটা তুমি পারো না, যদি তাকে আমাকে বললো। দেখো ফিজিক্সের চ্যাপ্টার 3, ফার্স্ট এই চ্যাপ্টারটার নাম বল। সো আমাদের প্রথমেই জানতে হবে ভাইয়া বল জিনিসটা কি। বলো, বল বলতে আমরা মূলত কি বুঝি বলো? তোমাদের কি কারো জানা আছে বল বলতে কি? ঠিক আছে, মনে করো এটা একটা বস্তু, তো এটার উপর যদি আমরা বল প্রয়োগ করি, ঠিক আছে? দেখো আমি যদি এটাকে ধাক্কা দিই, এটাকে যদি ধাক্কা দিই, তাহলে একটা স্থির বস্তুর উপর যদি এটাকে ধাক্কা দিই, স্থির বস্তুটা গতিশীল হবে, ঠিক আছে? স্থির বস্তুটা গতিশীল হবে যদি আমি ধাক্কা দিই এটাকে, মানে এটার উপর যদি বল প্রয়োগ করি, ঠিক আছে? অথবা কোনো বস্তু মনে করো হচ্ছে গতিশীল আছে, 10 মিটার পার সেকেন্ড বেগে চলমান। সো এটার মধ্যে যদি আমি আরও ধাক্কা দিই, তাহলে এটার বেগ আরও বাড়বে। যদি এটাকে উল্টা দিক থেকে ধাক্কা দিই, তাহলে বেগ আরও কমবে। তো আমরা বল মূলত কি, বলের সংজ্ঞা কি দিতে পারি, মানে যেইটার জন্য স্থির বস্তু, যেটা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয়, অথবা গতিশীল বস্তু বেগের পরিবর্তন, গতিশীল বস্তুর বেগের পরিবর্তন হয়, এটা হচ্ছে বল। দ্যাটস দ্য থিং, সিম্পল, যে এটাই সংজ্ঞা মূলত। মানে যে জিনিসটা প্রয়োগের ফলে, বলো, যে জিনিসটা প্রয়োগের ফলে স্থির বস্তু গতিশীল হয় বা গতিশীল হওয়ার মতো অবস্থা হয়ে যায়, ঠিক আছে? অথবা গতিশীল বস্তুর বেগের পরিবর্তন হয়, সেটাই হচ্ছে বল, ঠিক আছে? যেই জিনিসটা প্রয়োগের ফলে স্থির বস্তু গতিশীল হয় এবং গতিশীল বস্তুর বেগের পরিবর্তন হয়, এটা হচ্ছে বল। সো একদম পারফেক্টলি যদি বলতে চাই, এই যে লেখা আছে, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, ঠিক আছে? ভালো করে বুঝো, অনেক সময় বল প্রয়োগ করলেই এটা যে গতিশীল হয়ে যাবে তা না। মনে করো এটা হচ্ছে বড় এটা বস্তু, সো এটার মনে করো ওজন হচ্ছে 100 কেজি। তো এটা 100 কেজি ওজন হইলে এই তার ওজনজনিত কারণে একটা বল মানে নিচের দিকে কাজ করবে। বা তুমি এতটুকু চিন্তা করো, এই দুইটা যদি হয়, ঠিক আছে, তুমি কোনটার উপর বল প্রয়োগ করলে হচ্ছে এটা আগে আগে নড়বে বা স্থির থেকে গতিশীল হবে কোনটা? ও সেই ছোট যেটা সেটার উপর যদি বল প্রয়োগ করে এটা আগে গতিশীল হওয়ার প্রবণতা বেশি, ঠিক আছে? আর এটার উপর, এটা তো খুব বড়, এটার উপর বল প্রয়োগ করলে এটা গতিশীল হইতেও পারে, না হইতে পারে, ঠিক আছে? বাট বল প্রয়োগ করলে এটা তো চাইবে যে এটা গতিশীল হোক, এটাই তো জিনিসটা। তো এটাই এখানে বলছে, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, বা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে, গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলে। এখন তুমি করতে চায়টাকে যদি মুছে ফেলতে চাও, তাহলে এইভাবে সংজ্ঞাটা লিখতে পারো, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে, কিংবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে তাকে বল বলে। বলের ইংরেজি কি? ফোর্স। বলের ইংরেজি কি ভাইয়া? ফোর্স। আচ্ছা, সো আমি তোমাদেরকে হচ্ছে এটা একদম পারফেক্টলি সংজ্ঞাটা লিখে যে করতে চাই টরতে চাই এগুলো লাগবে না। তুমি হচ্ছে এই যে তুমি এতটুকু ভুলে যাও, ঠিক আছে? এতটুকু ভুলে যাও এবং পরিবর্তন করে ওকে, এই যে এইভাবে পড়ো, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে, বা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে, এখানে ক্রিয়া করে হবে, ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে তাকে বল বলে। সো এই সংজ্ঞাটা লিখলে হয়ে যাবে, বলের সংজ্ঞা এইটাই, ঠিক আছে? পরীক্ষায় খ নাম্বারে আসলে বা ক নাম্বারে আসলে সুন্দর মতো লিখতে পারবা। এবং এই যে বল, সো বলের সূত্র আমরা প্রতিবন্ধন শিখবো, বাট তোমাকে বলি বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়, বল এফ ইজ ইকুয়াল টু এম এ।
বলের সূত্র কি, বল এফ ইজ ইকুয়াল টু এম এ, বর ইন্টু ত্বরণের গুণফল, ঠিক আছে। এম হচ্ছে বর এবং এ হচ্ছে ত্বরণ, ঠিক আছে। এবং বলের একক হচ্ছে, দেখো বলের একক হচ্ছে নিউটন। বলের একক কি ভাইয়া, নিউটন, এটাকে বলা হয় নিউটন, বলের একক নিউটন। তো এই নিউটন মানে কি, দেখো এম মানে কি, বরের একক কেজি, তারপর ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। দ্যাট মিনস আমরা এটা বলতে পারি, দেখো এই কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার যেটা, এটাই আসলে নিউটন, ঠিক আছে। বলের একক কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা লিখবা, ঠিক আছে। অথবা 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 এইটাই হচ্ছে আসলে নিউটন, এটাকে নিউটন বলে, এটাই হচ্ছে নিউটন, ঠিক আছে। তুমি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার লিখতে পারো অথবা নিউটন লিখতে পারো। সো কে চাইবে নিউটন না লিখে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ারের তো লম্বাটা লিখবে। সো বলের একক নিউটন, ঠিক আছে। তো বলের একক হচ্ছে নিউটন, এই যে এখানে দেওয়া আছে। তারপরে বলের মাত্রা বলছে ml পার টি স্কয়ার, এই যে বলের একক তো নিউটন। সো নিউটনটা আসছে কই থেকে, এটা দেখে না, এটাকেই তো নিউটন লিখে। সো এটাকে যদি মাত্রাতে প্রকাশ করতে চাও, দেখো মাত্রাতে কেমনে নেয় আমরা সবাই জানি, মাত্রাতে কেমনে নেয়, এই যে কি হয়েছে, ওকে এটাকে লক করে রাখি, ওকে। তো দেখো কেজি মানে কি ভাইয়া, এটা কোথা থেকে আসছে, বর থেকে, বর মানে কি ম্যাস। সো এটার মাত্রা হচ্ছে এম, ম্যাস থেকে এম আসে। মিটার মানে দৈর্ঘ্য বুঝিয়ে দিচ্ছে লেংথের এল, আর সেকেন্ড মানে টাইম বুঝিয়ে দিচ্ছে, টাইমের মাত্রা টি, পরে ইনভার্স টু আছে, ইনভার্স টু দিলাম। এই যে আসছে বলের মাত্রা এম এল পার টি স্কয়ার। বলের মাত্রা কি আসছে ভাইয়া, বলের মাত্রা আসছে এম এল পার টি স্কয়ার, আশা করি বুঝতে পারছো। তারপরে বল হচ্ছে একটা ভেক্টর রাশি। বল কেন ভেক্টর রাশি বলো, বল আমরা তো এইটা জানি, দেখো বল এফ ইজিক্যাল টু এম এ, এখানের এ যেটা ত্বরণ, এই ত্বরণ হচ্ছে ভেক্টর রাশি। ত্বরণ কি, ত্বরণ ভেক্টর রাশি। তো ত্বরণ যদি ভেক্টর রাশি হয় এবং এটা হচ্ছে স্কেলার, ভর তো স্কেলার রাশি, তো স্কেলার রাশির সাথে ভেক্টর রাশি গুণ দিলে আনসার ভেক্টর রাশি আসে, ঠিক আছে। এটা তো আমরা জানি, স্কেলার রাশি ইন্টু ভেক্টর রাশি মানে কি, আনসার ভেক্টর রাশি আসে। দ্যাট মিনস বলও ভেক্টর রাশি, বুঝতে পারছি, ওকে। বল ত্বরণ সৃষ্টি করতে পারে, তবে কিভাবে, দেখো বল ত্বরণ সৃষ্টি করতে পারে। ত্বরণ মানে কি, ত্বরণ মানে হচ্ছে সময়ের সাথে সাথে যদি বেগ বৃদ্ধি পায়, ঠিক আছে, সময়ের সাথে সাথে যদি বেগ বৃদ্ধি পায়, ঠিক আছে, তো ওই বেগ বৃদ্ধির হারটাই হচ্ছে ত্বরণ। তো তুমি কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করো, ভালো করে বুঝো, তাহলে এটা স্থির অবস্থা থেকে গতিশীল হবে। তো এটার উপর যদি বল প্রয়োগ করতেই থাকো, তাহলে এটার গতিশীল অবস্থা যেটা, এই গতিশীল অবস্থার ওইখানেও বেগের পরিবর্তন হবে, সময় সময় বেগ বাড়বে। তুমি এটার প্রতিনিয়ত বল দিতেছো, দ্যাট মিনস বেগ বাড়বে। তো সময় সময় বেগ বাড়া মানে কি, ত্বরণ রিপ্রেজেন্ট করে না, সো অবভিয়াসলি ত্বরণ হবে, কজ এটার উপর বল প্রয়োগ করলে অবভিয়াসলি এটা একটা ত্বরণ সৃষ্টি হবে। অথবা সূত্র থেকে আমরা দেখতে পারবো এফ ইজ ইকুয়াল টু এম এ না, তো এখান থেকে ত্বরণ এ ইজ ইকুয়াল টু লিখতে পারবো এফ বাই এম। সো অবভিয়াসলি এখানে ত্বরণ সৃষ্টি হবেই, এবং এটা তুমি বুঝতেছোই, কজ একটা জিনিসের উপর কন্টিনিউয়াসলি বল প্রয়োগ করলে এটার বেগ বৃদ্ধি পাবে। তো বেগ বৃদ্ধি পাইতেছে যেটা, এই বেগ বৃদ্ধির হারটাই তো ত্বরণ আমরা জানি, ঠিক আছে, ওকে। এরপরে আসো ভাইয়া মৌলিক বল, ঠিক আছে। মৌলিক বল জিনিসটা কি, মৌলিক বল কাকে বলে, ফার্স্ট অফ অল এর কাজ কি। সব মৌলিক বল কি ভাইয়া, মৌলিক বল হইতেছে যে সকল বল মূল অর্থাৎ অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না তাকে মৌলিক বল বলে। তুমি এরকম আনসার দিতে পারো, যে সকল বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না তাকে মৌলিক বল বলে। দ্যাটস দ্য থিং, যে সকল বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না তাকে মৌলিক বল বলে। মানে সে নিজে একটা স্বয়ংক্রিয় বল, সে অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করে না এই বলটা ক্রিয়েট করতে। এজন্য এইগুলো হচ্ছে মৌলিক বল। এবং মৌলিক বল হচ্ছে 4টা। কি ভাইয়া, মৌলিক বল হচ্ছে 4টা। একটা হচ্ছে মহাকর্ষ বল, তাড়িৎচম্বক বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের মৌলিক বল, বুঝতেছো। মৌলিক বল কয়টা, 4টা। কি মৌলিক বল 4টা, একটা হচ্ছে মহাকর্ষ বল, আর একটা তাড়িৎচম্বক বল, আর একটা দুর্বল নিউক্লিয় বল, আর একটা সবল নিউক্লিয় বল, ঠিক আছে, ওকে। সো এই প্রত্যেকটা হচ্ছে অস্পর্শ বল। অস্পর্শ আর স্পর্শ বল মানে কি, দেখো এখানে যে মৌলিক বল 4টা হয়েছে, এটা প্রত্যেকটাই অস্পর্শ বল। অস্পর্শ বল মানে এগুলো ক্রিয়েট হইতে কোনো স্পর্শ লাগে না। লাইক এই যে তাড়িৎচম্বক বল বা মহাকর্ষ বল। তো মহাকর্ষ বল মনে করো এই যে মাউসটা আছে, এটাকে যে আমি এইভাবে ধরে রাখছি, পৃথিবী এটাকে টানতেছে। সো এইটার উপর যে এই বল সৃষ্টি হয়েছে, আকর্ষণ বলটা পৃথিবীর সাথে পৃথিবীটাকে টানতেছে, এটা কি স্পর্শ হওয়ার পরে মানে এই বলটা সৃষ্টি হয়েছে, দেখো অস্পর্শ থেকে এই সৃষ্টি হয়েছে। দেখো এটা তো মাটি থেকে উপরে আছে, কোনো স্পর্শ নাই, তারপরও মাটি এটাকে টানতেছে, দ্যাট মিনস এটা অস্পর্শ বল। এভাবে প্রত্যেকটাই হচ্ছে এখানে অস্পর্শ বল, ঠিক আছে। তো মনে থাকবে বল কয় প্রকার ভাইয়া,
সরি মৌলিক বল কয় প্রকার? 4 প্রকার। কি কি? মহাকর্ষ বল, তাড়িৎচুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল আর সবল নিউক্লিয় বল। এবং এখানের মধ্যে সবচেয়ে বড় বল এটা হচ্ছে সবল নিউক্লিয় বল, এটা হচ্ছে সবচেয়ে বড় বল, সবচেয়ে বড় বল, ঠিক আছে? সবল নিউক্লিয় বল হচ্ছে সবচেয়ে বড়, এবং সবচেয়ে ছোট বল কোনটা? দুর্বল নিউক্লিয় বল। এটা আনসার দিও না ভাই, দুর্বল নিউক্লিয় বল সবচেয়ে ছোট না, সবচেয়ে ছোট হচ্ছে মহাকর্ষ বল। মনে রাখবা, সবচেয়ে ছোট বল হচ্ছে মহাকর্ষ বল, সবচেয়ে ছোট বল হচ্ছে মহাকর্ষ বল, এবং সবচেয়ে বড় বল যেটা এটা হচ্ছে সবল নিউক্লিয় বল। পরীক্ষায় অনেকেই দাগায়, এই যে অপশন এই 4টা আসলো, নিচের কোনটা সবচেয়ে ছোট বল বা সবচেয়ে ক্ষুদ্র বল? ও দেখবে এখানে দুর্বল নিউক্লিয় বল বলছে, বা তোমাকে প্রশ্ন আসবে সবচেয়ে দুর্বল বল কোনটা, ঠিক আছে, বা সবচেয়ে সবল বল কোনটা। সবচেয়ে দুর্বল মহাকর্ষ বল সবচেয়ে ছোট বা সবচেয়ে দুর্বল আর কি, বুঝছো? তো তোমার পরীক্ষা আসে সবচেয়ে দুর্বল বল কোনটা, সেটা ভাবছে আর অপশনে দুর্বল আছে, দুর্বল নিউক্লিয় বল, এটা অ্যান্সার দিয়ে দিই। বাট এক্স্যাক্টলি এটা হবে না। হ্যাঁ, তুমি এটা পরীক্ষায় এজন্য আমি ক্লাস 10-এ যদি থাকতে তোমাদের পড়াইতাম তাহলে আজকে এই অবস্থা হইতো না, মুখস্থ করে 500 টাকা লাগতো না, ঠিক আছে? ওকে, যাই হোক। সো সবচেয়ে দুর্বল বল কোনটা ভাইয়া? মহাকর্ষ বল। এন্ড সবচেয়ে সবল বল, সবচেয়ে বড় মানে হচ্ছে সবচেয়ে সবল বল হচ্ছে সবল নিউক্লিয় বল, ঠিক আছে? মনে রাখবে, দুর্বল নিউক্লিয় বল সবচেয়ে দুর্বল না, ভালো করে মাথার ভেতর ঢুকাই রাখো। তারপরে এই যে স্পর্শ বল আর অস্পর্শ বল দেখি, বলের প্রকারভেদ স্পর্শের ভিত্তিতে। ফার্স্ট অফ অল স্পর্শ বল, একটা তো বুঝতেছই ভাইয়া, যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন তাকে স্পর্শ বল বলে। যেমন ঘর্ষণ বল, টান বল। লাইক মনে করো ঘর্ষণ কেমনে কাজ করে, দেখো এই যে মনে করো ভূমি, ঠিক আছে, এখানে একটা ইট আছে, কথার কথা। সো ইটটাকে তুমি টানতেছো, তো এই ইটের যে নিচে যে খাঁজ কাটা অংশ থাকে ওইটা এই ভূমির সাথে কি করে, এখানে স্পর্শ হয়। তো একটা আর একটা উপর দিকে যাওয়ার সময় কি হয়, এটা বল সৃষ্টি হয়, যেটাকে আমরা ঘর্ষণ বল বলি। সো এটা তো অবভিয়াসলি দেখো, ভূমি আর ইট টাচ হয়ে যখন যায় বা ভূমির সাথে ইট টাচ করে আসে, ওই অবস্থায় ঘর্ষণ বলটা সৃষ্টি হয়। তুমি যদি ভূমি এখানে থাকে আর ইটটাকে যদি উপর দিকে হচ্ছে এইভাবে টাইনা নাও শূন্যের উপর থেকে, বা তুমি একটা ইটটাকে এইভাবে ইয়ে করছো, তখন কি হচ্ছে, মনে করো এই ভূমির সাথে মানে ঘর্ষণ বলটা সৃষ্টি হবে? সৃষ্টি হবে না। সো ঘর্ষণ বল সৃষ্টি হইতে অবভিয়াসলি স্পর্শ মাস্ট, মানে দুইটা বস্তুর সংঘর্ষ বা স্পর্শ লাগবেই। টান বল, এটাও স্পর্শ লাগবে। টান বল মানে কি, মনে করো হচ্ছে এই যে সুতার মধ্যে একটা বস্তুকে ঝুলাইছো, থিঙ্ক অ্যাবাউট দ্যাট, উপর থেকে এটা হচ্ছে সুতা, সুতার মধ্যে আমি একটা ইট ঝুলাইছি। তো ইট কি করবে, নিচের দিকে হচ্ছে তোমার বল প্রয়োগ করবে। কেন? তার ওজনের জন্য সে নিচের দিকে পড়তে চাইবে। তো এই যে ওজনের জন্য যে নিচের দিকে টানবে, এটার জন্য সুতার মধ্যে একটা টান সৃষ্টি হবে, এই টানটাই হচ্ছে টান বল। তো এই টানটা যে সৃষ্টি হয়েছে, দেখো সুতার উপরিভাগটা একটা জায়গায় বাঁধা, এই ইটটা নিচের দিকে টানতেছে। তো এখানে দুইটা জিনিসের মানে এই যে সুতার ইট, তো সুতার মধ্যে টান বলটা সৃষ্টি হইবে। সো ইট নিচের দিকে টানতেছে, তো এটা সুতার সাথে স্পর্শ অবস্থায় আছে না? স্পর্শ অবস্থায় আছে, এই জন্য এটা হচ্ছে টান বল, ঠিক আছে? এরপরে হচ্ছে অস্পর্শ বল। অস্পর্শ বল কোনটা ভাইয়া? দুইটা বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই যে বল কাজ করে তাকে অস্পর্শ বল বলে, বুঝতেছো? স্পর্শ বল কোনটা? দুইটা বস্তু মানে যে বল সৃষ্টি হইতে দুইটা বস্তুর স্পর্শ লাগে বা সংঘর্ষ লাগে, ওইটা স্পর্শ বল। অস্পর্শ বল কোনটা? যেটা স্পর্শ ছাড়াই ক্রিয়েট হয়, ওইটাই অস্পর্শ বল, স্বাভাবিক, ঠিক আছে? এই যে এইটাই, ঠিক আছে? যেমন মহাকর্ষ বল, তাড়িৎচুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, এগুলা প্রত্যেকটাই হচ্ছে অস্পর্শ বল, আমরা সবাই জানি। এরপরে ভাইয়া এই যে মহাকর্ষ বল, এগুলা সম্পর্কে আমরা একটু জানি। এই যে মহাকর্ষ বল, এটা কোনটা ভাইয়া? মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সৃষ্টি হয়, এটা হচ্ছে মহাকর্ষ বল, ঠিক আছে? সো মনে করো মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণকে মহাকর্ষ বল বলে। ফার্স্ট অফ অল আমি এটা তোমাকে বুঝাই, এবং এই মহাকর্ষ বল খুব বেশি দুর্বল আর কি, বুঝছো? এই যে মোবাইল আছে, এটা মাউস আছে, সো এই দুইটার মধ্যে একটা আকর্ষণ বল আছে, বুঝছো? এই দুইটার মধ্যে একটা আকর্ষণ বল আছে, একটা বল আছে। এই যে এই প্রত্যেকটা মোবাইল এটাকে টানতেছে, এই মাউস এটাকে তার নিজের দিকে টানতেছে। সো এই যে এই দুইটার মধ্যে যে বল আছে, এটা হচ্ছে মহাকর্ষ বল, ঠিক আছে? তো পৃথিবীর মধ্যে বা মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ আছে, ওই আকর্ষণ বলটা হচ্ছে মহাকর্ষ বল, ঠিক আছে? এবং এটা মনে রাখবা, এই মহাকর্ষ বল নিয়ে আরো কয়েকটা জিনিস জানার আছে, আমি তোমাদেরকে বলি।
ওকে, সো আরেকটা জিনিস দেখো, তুমি হচ্ছে এটা জানো যে এটা সূর্য, সূর্যের চারদিকে পৃথিবী ঘুরতেছে। এটা যদি পৃথিবী হয় তাহলে সূর্যের চারদিকে হচ্ছে পৃথিবী ঘুরতেছে, ঘুরতেছে না? অবশ্যই ঘুরতেছে। এই যে পৃথিবীটা সূর্যের চারদিকে ঘুরতেছে বা পৃথিবীটা ছিটকে পড়তেছে না, এটা কিসের জন্য? এই যে সূর্য পৃথিবীকে তার নিজের দিকে টানতেছে, টানতেছে না? অবশ্যই এই যে আকর্ষণটার জন্য তারা হচ্ছে ছিটকে যাইতেছে না, ঠিক আছে? তো এই যে এই বলটাও কিন্তু মহাকর্ষ বল, ঠিক আছে? এই বলটাও কিন্তু মহাকর্ষ বল। সো মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বলটাই মহাকর্ষ বল। এরপরে তাড়িৎচম্বক বল। এই তাড়িৎচম্বক বল কিন্তু অনেক বেশি শক্তিশালী একটা বল। এটা হচ্ছে মহাকর্ষ বল থেকে, মহাকর্ষ বল থেকে 10⁻36 গুণ শক্তিশালী। মনে রাখবা, এই যে তাড়িৎচম্বক বল আছে যেটা, এটা মহাকর্ষ বল থেকে কত গুণ শক্তিশালী? 10⁻36 গুণ। সো দুইটা আহিত কণা, আহিত মানে কি? ওই যে চার্জিত যে কণা আছে, সো দুইটা কণা তাদের আদানের কারণে একে অপরের উপর যে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে তাকে তাড়িৎচম্বক বল বলে। ভালো করে বুঝো। সো আহিত কণা, তুমি চুম্বকই চিন্তা করো, কথার কথা, চুম্বকই চিন্তা করো, ঠিক আছে? তো একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ, চুম্বকের এইভাবে থাকে। তো এই দুইটা চুম্বক, তো তুমি যদি, আমরা সবাই জানি, দেখো চুম্বকের পজিটিভ মেরু আর নেগেটিভ মেরু যদি একসাথে আসে তাহলে এখানে আকর্ষণ বল সৃষ্টি হবে। এখানে কি সৃষ্টি হবে? আকর্ষণ বল। তো এটা হচ্ছে কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের, মনে করো, মানে আমি এটা দিয়ে উদাহরণ দেখাইতেছি, ঠিক আছে? সো পজিটিভ নেগেটিভ একসাথে আসলে কি হবে? আকর্ষণ। আর যদি এটা হয়, এটা হয়, দেখো এটা যদি হয়, এটা চুম্বকের, এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, এবং এখানে আরেকটা চুম্বক আনলাম আমরা যেটার হচ্ছে এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে এই যে পজিটিভ পজিটিভ যদি হয় বা নেগেটিভ নেগেটিভ এক পাশে চলে আসে তাহলে এখানে কি সৃষ্টি হবে? বিকর্ষণ সৃষ্টি হবে। এখানে কি বল সৃষ্টি হবে? বিকর্ষণ বল। তারা একে অপর থেকে দূরে সরে যেতে চাইবে। সো একমাত্র এই তাড়িৎচম্বক বলে, বুঝছো, আকর্ষণ বিকর্ষণ দুইটা আছে, ঠিক আছে? একমাত্র এই তাড়িৎচম্বক বলে আকর্ষণ বিকর্ষণ বল দুইটা আছে। সো মনে করো চার্জের ক্ষেত্রেই ওই যে আমরা দেখছিলাম হচ্ছে, তোমরা চ্যাপ্টার 10-এ দেখবা আসলে, মনে করো একটা হচ্ছে তোমার পজিটিভ চার্জ, এটা মনে করো 90 কুলম চার্জ, কোথার কথা, প্লাস 90 কুলম চার্জ, সো এটা পজিটিভ চার্জ। এখানে একটা চার্জ আছে মনে করো প্লাস 80 কুলম চার্জ, এটা একটা নেগেটিভ চার্জ। সো এই দুইটার মধ্যে একটা আকর্ষণ বল সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? আকর্ষণ বল। আকর্ষণ বল, সরি আকর্ষণ বল না, দুইটা তো পজিটিভ, তাহলে কি সৃষ্টি হবে? বিকর্ষণ বল। বিকর্ষণ বল। তো এই যে দুইটার মধ্যে আহিত কণা দুইটাই হচ্ছে পজিটিভ চার্জ, পজিটিভ চার্জে আছে। সো এই দুইটার মধ্যে একটা বল সৃষ্টি হয়েছে, মধ্যবর্তী তো একটা দূরত্ব আছেই, তো বল সৃষ্টি হয়েছে। এটা কি ভাইয়া? ওই বলটাই আসলে তাড়িৎচম্বক বল। আকর্ষণ সৃষ্টি হবে যখন একটা হবে পজিটিভ আর একটা হবে নেগেটিভ, তখন হচ্ছে আকর্ষণ হবে। তখন কি হবে? আকর্ষণ হবে। ওকে, এগুলো মনে রাখো, ঠিক আছে? এবং মনে করো ওই যে এই যে মানে তড়িৎচম্বক বলে আর একটা উদাহরণ হইতেছে, এই যে মানে তুমি যদি হচ্ছে কলম হচ্ছে এই যে চুলের মধ্যে এইভাবে ঘষলে এটার মধ্যে একটা চার্জ সৃষ্টি হয়, পরে ওইটা দিয়ে যদি তুমি হচ্ছে একটা কাগজকে তুলতে যাও, কাগজটা দেখবা কলমে কি হয়, মানে কলমের মধ্যে লেগে যায়, বা চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর পরে এটা ছোট্ট একটা কাগজের টুকরা যদি এইভাবে তুলতে যাও এটা দেখবা উঠে যায়। সো এই যে তাড়িৎচম্বক বলটা কতটুকু শক্তিশালী এটাই তুমি বুঝতে পারবা। মধ্যাকর্ষণ বলের জন্য পৃথিবী এই কাগজটাকে তার দিকে নিচে, মানে সে কি করতেছে ভালো করে বুঝছো, এই যে কাহিনীটা, তাড়িৎচম্বক বলটা মধ্যাকর্ষণ বল থেকে বা ওই যে মহাকর্ষ বল থেকে 10⁻36 গুণ শক্তিশালী, এটা বলছিলাম। তো এইটা একটা কাগজের টুকরা, এটা হচ্ছে কাগজ। তো এই কাগজের টুকরা মনে করো ভূমিতে আছে। তো যখন তুমি হচ্ছে একটা কলম দিয়ে কলমটাকে আহিত করে, ঠিক আছে, ওই যে চুলে আঁচড়াই এটাকে তুলতে যাওয়া, তখন দেখবা এই কাগজটা কলমের সাথে লেগে যায়। বাট তুমি চিন্তা করো সম্পূর্ণ পৃথিবী তার ভরের জন্য, ঠিক আছে, এখানে যে মধ্যাকর্ষণ বল সৃষ্টি হইতেছে ওইটা দ্বারাই কিন্তু সে কাগজটাকে টেনে রাখছিল। কাগজটা যে মাটিতে পড়ে আছে এটা কিসের জন্য? পৃথিবী কাগজটাকে নিচের দিকে টানতেছে। বাট তুমি সামান্য একটা মানে চুলে এইভাবে করার পরে এখানে যে চার্জটা সৃষ্টি হয়েছে ওইটা দ্বারাই কিন্তু এই কাগজটাকে টেনে তুলে ফেলতে পারতেছে। কাগজটা হচ্ছে কলমের সাথে লেগে যাইতেছে, ঠিক আছে?
সো তুমি এখানে চিন্তা করো যে চার্জ হওয়ার জন্য বা দুইটা বস্তু আহিত হওয়ার পরে, ঠিক আছে, বা তাড়িৎচুম্বক বলটা কতটুকু শক্তিশালী, এখানে কতটুকু বলটা ক্রিয়েট হয়েছে, যার জন্য মধ্যাকর্ষণ বল, পৃথিবী তার সম্পূর্ণ বোর্ড দিয়ে যে বল ক্রিয়েট করছে কাগজের উপর, ওই বলটাকে উপেক্ষা করে তোমার কলম হচ্ছে কাগজটাকে উপরের দিকে তুলে ফেলতেছে। সো এই ব্যাপারটা একবার চিন্তা করো। তো এই জন্য হচ্ছে তাড়িৎচুম্বক বল কিন্তু অনেক বেশি শক্তিশালী। এরপরে সবল নিউক্লিয় বল। ভাইয়া সবল নিউক্লিয় বল হচ্ছে আসলে এটার আগে আমাদের দুর্বল নিউক্লিয় বল পড়া উচিত না? ওকে, আচ্ছা, সবল নিউক্লিয় বলও কিন্তু ইয়ে করতে পারবো। তো সবল নিউক্লিয় বল জিনিসটা কি দেখি আমরা। সবল নিউক্লিয় বল হচ্ছে, দেখো, পরমাণু নিউক্লিয়াসের নিউক্লিয় উপাদান সমূহকে একত্রে আবদ্ধ রাখে যে শক্তিশালী বল তাকে সবল নিউক্লিয় বল বলে। সবল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10⁻15 মিটার। মানে এইটা হচ্ছে এই সবল নিউক্লিয় বলটা 10⁻15 মিটারের মধ্যে কাজ করে। মানে দুইটা জিনিস যদি, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব যদি এই 10⁻15 মিটার হয়, অতি ক্ষুদ্র এটা 10⁻15 মিটার হয়, তখন এটা কাজ করবে। এবং এটা মূলত আসলে ওই যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নিউট্রন ওইগুলো আটকে থাকে না, ওই বলটাই আসলে যে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বলের জন্য ওরা আটকে থাকে, ঠিক আছে। সো পরমাণু নিউক্লিয়াসে নিউক্লিয় উপাদান সমূহকে একত্রে আবদ্ধ রাখে যে শক্তিশালী বল তাকে সবল নিউক্লিয় বল বলে। এবং এটার জন্য কতটা, মানে এই যে প্রোটন নিউট্রন এগুলো হচ্ছে কতটা শক্তিশালী ভাবে হচ্ছে যে এরা নিউক্লিয়াসে আবদ্ধ থাকে, বা এখানে বলটা কতটুকু শক্তিশালী এটা তুমি বুঝতে পারবা। আমাদের যে বোমা বিস্ফোরণ হয় ওটা কি হয়, মানে আমরা যদি প্রোটন নিউট্রন এগুলোকে আলাদা করতে চাই অনেক বেশি শক্তি লাগবে। ওইটাই তুমি দেখবা হচ্ছে যখন আমরা পারমাণবিক বোমা ফেলা হয়, ওইটা যখন ব্লাস্ট হয় তখন কীরকম অবস্থার সৃষ্টি হয়। তো ওইটা দেখে তুমি বুঝতে পারবা যে সবল নিউক্লিয় বলটা আসলে কতটুকু শক্তিশালী, এবং এটা সবচেয়ে শক্তিশালী বল এইগুলোর মধ্যে, ঠিক আছে। তারপরে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল কোনটা ভাইয়া? যে স্বল্প পাল্লার বল নিউক্লিয়াসের মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে তাকে দুর্বল নিউক্লিয় বল বলে। নিউক্লিয়াসের মৌলিক কণাগুলোর মধ্যে যেটা ক্রিয়া করে এটাকে দুর্বল নিউক্লিয় বল বলে, ঠিক আছে। ওকে, ওকে। সো দুর্বল নিউক্লিয় বল কোনটা ভাইয়া? যে স্বল্প পাল্লার বল নিউক্লিয়াসের মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে তাকে দুর্বল নিউক্লিয় বল বলে। এবং এই দুর্বল নিউক্লিয় বল 10⁻18 মিটারের মধ্যে কাজ করে, মনে রাখবা 10⁻18 মিটারের মধ্যে কাজ করে। এবং ওই যে নিউক্লিয়াস থেকে যে বিটা রশ্মি বের হয়, সো বিটা রশ্মি নির্গত হয় যেটা, ওইটা হচ্ছে এই দুর্বল নিউক্লিয় বলের জন্য, ঠিক আছে। দুর্বল নিউক্লিয় বলের উদাহরণ, ঠিক আছে। বলো, বুঝতে পারছো? ওকে, তোমাদের একটু বোরিং লাগতেছে আমি জানি, বিকজ এইগুলো আসলে ম্যাথ না, তো হালকা পাতলা একটু বোরিং লাগতে পারে। ওর ঝামেলা নাই, আমরা আস্তে আস্তে মেইন পার্টে ঢুকতেছি, তো শিখা হইতেছে আশা করি। ওকে, হইরান চা দেওয়া যাইবনি। ওকে, এবার আসো ভাইয়া জড়তা। এই জড়তা আসলে তুমি পাবা নিউটনের প্রথম সূত্র থেকে। দেখো নিউটনের প্রথম সূত্র কি ভাইয়া, আমি একটু ওইটাকে তোমাকে দেখাই আসি। নিউটনের প্রথম সূত্রটা কি দেখো। নিউটনের প্রথম সূত্র হচ্ছে বল প্রয়োগ না করলে, ভালো করে বুঝো, বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। ভালো করে বুঝো, স্থির বস্তু স্থির থাকবে, সমবেগে চলমান বস্তু সমবেগে চলতে থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। সো এই যে স্থির বস্তু স্থির থাকতে চায়, মানে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, এটা বুঝো, এখানে বাহ্যিক কথাটা উল্লেখ করা উচিত ছিল। বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, সারা জীবন স্থির থাকবে, এবং গতিশীল বস্তু সমবেগে সারা জীবন গতিশীল থাকবে। মানে যে বেগ আছে ওই বেগে গতিশীল থাকবে যদি এক্সট্রা কোনো এক্সটার্নাল ফোর্স কাজ না করে, ঠিক আছে। তো এই যে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকতে চায়, এই যে প্রবণতাটা, এটাই হচ্ছে জড়তা। এটাই কি? এটা হচ্ছে জড়তা। এটাই হচ্ছে ভাইয়া জড়তা, ঠিক আছে। এটাই কি? এটাই জড়তা। জড়তা কয় প্রকার? দুই প্রকার, একটা আছে গতি জড়তা, একটা হচ্ছে স্থিতি জড়তা। ওকে,
ওই যে এই জড়তার সংজ্ঞাটা দেখতে পারো, আবার বল প্রয়োগ না করা পর্যন্ত স্থির বস্তু যে স্থির থাকতে চায় কিংবা গতিশীল বস্তু যে গতিশীল থাকতে চায়, বস্তুর এই বৈশিষ্ট্যটাই হচ্ছে জড়তা। তো জড়তা কিন্তু পরীক্ষায় আসে, এটা সুন্দর মতো আনসার দিও। জড়তা কয় প্রকার ভাই? দুই প্রকার, একটা হচ্ছে গতি জড়তা এবং আরেকটা হচ্ছে স্থিতি জড়তা। ঠিক আছে, তো আমরা দেখি কোনটা গতি জড়তা কোনটা স্থিতি জড়তা। তো স্থিতি জড়তা কি? স্থিতিশীল বস্তুর চিরকাল স্থিতিশীল থাকতে চাওয়ার প্রবণতা, এটা বুঝতেছো ভাইয়া? স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, এটাই তার স্থিতি জড়তা। ঠিক আছে, আর এই স্থিতি জড়তার একটা আমি তোমাকে দেখাই। দেখো ফার্স্ট অফ অল, আচ্ছা আমি চাটা খাই একটু, হচ্ছে 5 মিনিট 2 মিনিট একটু লস করতেছি টাইম, এটা ভিডিও চলতে থাকুক। তো স্থিতি জড়তা আশা করি আমরা বুঝতে পারছি, যে মনে করো যে বস্তু স্থির আছে ওইটা চিরকাল যে স্থির থাকতে চায় ওইটার প্রবণতাই হচ্ছে স্থিতি জড়তা। ঠিক আছে, তো এইবার স্থিতি জড়তার একটা উদাহরণ দেখি আমরা। মনে করো ফার্স্ট অফ অল তুমি একটা বাসে বসে আছো, থিঙ্ক অ্যাবাউট দ্যাট। তো বাসে যখন বসে থাকবা তখন তোমার পুরো শরীর, ঠিক আছে, তোমার পুরো শরীরও স্থির থাকবে বাসের সাথে। তো বাসটা যখন হঠাৎ ছেড়ে দিবে দেখবা তোমার শরীরটা স্থির থাকতে চাইবে, তো স্থিতি জড়তার জন্য। বাট বাস যখন ছেড়ে দিবে তখন তোমার নিচের অংশ, শরীরের নিচের অংশ বাসের সিটের সাথে ছিল, সো নিচের অংশ বাসের সাথে গতিশীল হয়ে যাবে, এবং তোমার উপরের অংশ শরীরের ওইটা তো স্থির থাকতে চাইবে। এজন্য দেখবা নিচের অংশ সামনে চলে গেছে এবং তুমি পিছনে এইভাবে হেলে পড়বা। বাস যখন বাস হঠাৎ যখন ছাড়বে তখন তো দেখবা যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে। কেন পড়ে? কজ তার উপরের অংশ, মানে সে সম্পূর্ণ স্থির থাকতে চায় স্থিতি জড়তার জন্য। বাট বাস যখন চলা শুরু হয় তখন তার নিচের অংশ বাসের সাথে চলতে শুরু করে, বাট উপরের অংশ তো স্থির থাকতে চায়, তার মধ্যে জড়তা আছে, স্থিতি জড়তা। ওই স্থির থাকতে চায়, ওই যে থাকতে চায় মানে এজন্য বাসের মানে ওই যে শরীরের নিচের অংশ তো বাসের সাথে চলা শুরু করে দিছে, ওইটার সাথে সাথেই সে হচ্ছে মনে করো উপরের অংশটা মানে মার্চ করতে পারে না, একটু পরে হচ্ছে এটা ইয়ে করে। ঠিক আছে, তাই জন্য হচ্ছে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে, এটা হচ্ছে স্থিতি জড়তার জন্য। সো থেমে থাকা বাস হঠাৎ চলা শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়েন কেন? এই যে এটা হচ্ছে স্থিতি জড়তার জন্য হেলে পড়ে। ঠিক আছে, কিসের জন্য? স্থিতি জড়তার জন্য, বুঝছি। এরপরে আসো ভাইয়া গতি জড়তা। গতি জড়তা কি? গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতাটা, এটা হচ্ছে গতি জড়তা। এইবার এই গতি জড়তার জন্য দেখবা বাস যখন চলতে থাকে তখন বাসের সাথে শরীরের সম্পূর্ণ শরীর হচ্ছে মানে গতিশীল থাকে। তো হঠাৎ যখন বাস থামায় তখন বাসের সাথে শরীরের নিচের অংশ বাসের সাথে লাগানো থাকে। ঠিক আছে, তো নিচের অংশ স্থির হয়ে যায়, বাট উপরের অংশ তো গতিশীল থাকতে চাইতেছে, গতিশীল থাকতে চায় না, যেহেতু গতি জড়তার জন্য। তো সে গতিশীল থাকতে চায়, তো আগের বেগে সে গতিশীল থাকে, জন্য হচ্ছে মনে করো মানে চলন্ত বাস হঠাৎ থামাইলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে, কজ নিচের অংশ স্থির হয়ে যায় বাসের সাথে, উপরের অংশ চলতে থাকে গতি জড়তার জন্য, এজন্য একটু হচ্ছে সামনের দিকে হেলে পড়ে। ঠিক আছে, একটু পরে আবার এটা ঠিকঠাক হয়ে যায়। ঠিক আছে, কজ তোমার শরীরের নিচের অংশ এবং উপরের অংশ দুই পার্টে আলাদা হয়ে যাবে না, স্বাভাবিক ব্যাপার না। ওকে, এই যে নিউটনের প্রথম সূত্র, এটা তো আমরা পড়ছি। নিউটনের প্রথম সূত্র কি? বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকতে চায়। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র, এটা থেকেই জড়তার পরিমাপটা আমরা পাই। ঠিক আছে, নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কিসের ধারণা পাই ভাইয়া? কিসের ধারণা পাই? জড়তার ধারণা পাই। কিসের ধারণা পাই? জড়তা। ঠিক আছে, ওকে। সো এই যে আসছে মেইন খেলা, এখন হচ্ছে খেলা নেলা শুরু আর কি। মেইনলি হচ্ছে মানে আমাদের ম্যাথের পার্টটা শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা একটু ফিল নিয়ে পড়তে পারবো। দেখো কি বলছে, ভরবেগ। দেখো ভরবেগ হলো কি? অবভিয়াসলি ভরবেগ মানে কি? ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। ভরবেগ কি? ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, এবং এই পি ইজ ইকুয়াল টু ভর ইনটু বেগ। দেখো ভরবেগ মানে কি? ভর ইনটু বেগের গুণফল। ভরবেগ কি? ভর ইনটু বেগের গুণফল। এটা থেকে আসছে ভরবেগ পি ইজ ইকুয়াল টু এম বি। এম হচ্ছে ভর, বি হচ্ছে বেগ। ঠিক আছে, তাহলে এই যে ভরবেগ হলো কোনো গতিশীল বস্তুর ভর ও বেগের গুণফল। ঠিক আছে, ওকে। সো ভরবেগের সূত্র কি ভাইয়া? পি ইজ ইকুয়াল টু এম বি। একক কি? একক কি বলো? একক কি? একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। ভাই একক কি? কেজি মিটার পার সেকেন্ড। কেমনে আসছে একক? এটা কেমনে আসছে? এই যে ভরের একক কেজি, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, ওইটা থেকেই আসছে আমাদের কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এইবার যদি মাত্রাতে আসো, দেখো এটার মাত্রা কি হবে? মাত্রা হবে কেজি মানে কি? ভরের মাত্রা হচ্ছে এম, ম্যাথ থেকে এম আসে। এই মিটার মানে কি ভাইয়া? দৈর্ঘ্য বুঝাইতেছে, লেংথ থেকে এল আসে। ঠিক আছে, এরপরে সেকেন্ড মানে কি? টাইম, সেকেন্ডের মাত্রা টি, তোর ইনভার্স 1 আছে, ইনভার্স 1 দেবে। এই যে এটা হচ্ছে ভরবেগের মাত্রা, এম এল পার টি, এটা পরীক্ষায় আসে। ঠিক আছে, এই যে লিখে আছে ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। এই যে মিটার পার সেকেন্ড, এই যে তুমি এইভাবে যদি লেখো কেজি মিটার
সেকেন্ড ইনভার্স 1, এটাও কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1 মানে কেজি মিটার পার সেকেন্ড পড়তে পারবো। তবে এটাকে এইভাবে লিখে কেজি মিটার, এই সেকেন্ড ইনভার্স 1 তো এটা আসলে বাঘ থেকে উপরে উঠে জন্য ইনভার্স হয়, তো এটাকে যদি তুমি এই চিহ্ন দিয়ে দাও তখন হচ্ছে ইনভার্সটা দেওয়া লাগবে না, কেজি মিটার পার সেকেন্ড হয়ে যাবে। এর এই চিহ্নটা কি বোঝায় দেখো, এই কেজি মিটার পার সেকেন্ডটা কি, আমি তোমাকে এটা একটু ডিটেলসে বুঝাই। এটা মানে তো এটা কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1 মানে কি 1/2 বা হচ্ছে কেজি মিটার আর হচ্ছে সেকেন্ডটার নিচে আর কি, বুঝছো ব্যাপারটা এইভাবে, কেজি মিটার উপরে সেকেন্ড হচ্ছে নিচে, সেকেন্ড হচ্ছে নিচে, তো এটা হচ্ছে আসলে কেজি মিটার পার সেকেন্ড। সো এটাকে কেজি মিটার এই বাক্যে এইভাবে দেয় আর কি, পরে সেকেন্ড দেয়, এটা বোঝায় যে কেজি মিটারের নিচে আছে সেকেন্ড, ঠিক আছে, বুঝছো? তো তুমি হচ্ছে কেজি মিটার পার সেকেন্ডকে এইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারবা, কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে। ওকে, ভরবেগের মাত্রা কি ভাইয়া, ml পার টি আমরা পড়ছি, আর ভরবেগ ভেক্টর রাশি, কারণ ভরবেগ মানে কি p=mv, ভর ইনটু বেগ, এই যে বেগ যেটা, এই বেগ কি বলো, এই বেগ হচ্ছে ভেক্টর রাশি, তাহলে বেগ যদি ভেক্টর রাশি হয়, বেগ যদি ভেক্টর রাশি হয় তাহলে অবভিয়াসলি আমাদের ভরবেগটা ভেক্টর রাশি হবে, ঠিক আছে। ওকে, এইবারে আসো ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, এগুলো আসলে পড়বো। সো ভরবেগ রিলেটেড ম্যাথ থাকতে পারে, মনে করো বললো ভরবেগ রিলেটেড কি একটু ম্যাথ পড়াবো একটা দুইটা, বা লাগবে না, এগুলা ইজি, মানে বোর্ড দেওয়া আছে বেগ দেওয়া আছে, তুমি গুণ দিয়ে ভরবেগ বের করে ফেলবা স্বাভাবিক, ঠিক আছে। তো আমরা আসলে যাই মেইন পার্টটা শুরু করি। ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র কি ভাই? ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র হচ্ছে একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের ভরবেগের পরিবর্তন হয় না। আচ্ছা, এটাই বুঝাইতেছে, মনে করো মানে থিঙ্ক অ্যাবাউট দ্যাট, এটা হচ্ছে একটা গাড়ি, ঠিক আছে, বা একটা বস্তু যার বর হচ্ছে m1, এবং এটা মনে করো u1 বেগে হচ্ছে এই দিকে যাইতেছে। এটা মনে করো আরেকটা বস্তু যেটার বর হচ্ছে m2, যার বেগ হচ্ছে u2। তো একটু পর যদি তাদের মধ্যে সংঘর্ষ হয়, এটার u1 বেগ যদি বেশি হয়, তাহলে একটু পর তো এই m1 বস্তুটা এসে এইটাকে ধাক্কা দিবে। তো মনে করো ধাক্কা দিছে, এই যে m1 m2 বস্তুকে ধাক্কা দিছে, এখানে কি হয়েছে, এখানে হয়েছে সংঘর্ষ। ব্যাপারটা বুঝে আমি সংঘর্ষ ব্যাপারটা তোমাদেরকে পরে দিছি। ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটাই হচ্ছে, মনে করো সংঘর্ষের আগের ভরবেগ আর সংঘর্ষের পরের ভরবেগটা সমান হবে, ঠিক আছে। ওকে, তো আমরা সংঘর্ষের পার্টটা পড়তেছি। ওকে, তো এই যে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হওয়ার পরে মনে করো এই যে আমাদের m1 বস্তু, ঠিক আছে, এটার বোর্ড তো আর চেঞ্জ হবে না, তো বেগ মনে করো চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল u1 এখন হয়ে গেছে b1, ঠিক আছে। এই যে দ্বিতীয় বস্তু যেটা m2 বস্তু, এটার মনে করো আগে ছিল বেগ u2, এখন হয়ে গেছে বেগ b2, ঠিক আছে। তাইলে এই যে ভরবেগের সংরক্ষণশীলতা এটাই বলে যে সংঘর্ষের পূর্বে এই দুইটার ভরবেগের যে সমষ্টি ছিল এবং সংঘর্ষের পরের এই দুইটার ভরবেগের সমষ্টি সমান হবে, ঠিক আছে। তাহলে সংঘর্ষের পূর্বের ভরবেগ কি দেখো, এই যে এটা এই m1 বস্তুর বেগ যখন u1 ছিল তখন তার ভরবেগ ছিল হচ্ছে m1 u1, ঠিক আছে, কজ ভরবেগ p=mv, বর ইনটু বেগের গুণফল। সো এখানে বর আছে m, বেগ হচ্ছে u, ঠিক আছে, বর m1 বেগ u1, এইটার ভরবেগ কি m2 u2, বর হচ্ছে m2 বেগ হচ্ছে u2। তাহলে এটা হচ্ছে সংঘর্ষের পূর্বের এই দুইটা ভরবেগ, ঠিক আছে। তো সংঘর্ষের পূর্বে দুইটার ভরবেগের সমষ্টি কি হবে, এই দুইটার সমষ্টি মানে এটার যোগফল, এটা প্লাস এইটা, তো m1 u1 প্লাস m2 u2। তো ভরবেগের আমরা কি পেলাম, সংঘর্ষের পূর্বের ভরবেগ, এইটা ইজিক্যাল টু কি হবে, সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টি। তাহলে এটার ভরবেগ কি ভাইয়া, m1 v1, এটার ভরবেগ কি m2 v2, ঠিক আছে। তো এখানে সংঘর্ষের পরের ভরবেগ কি পাইতেছি, m1 v1 প্লাস m2 v2, m1 v1 প্লাস m2 v2। তো এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এটা কি ভরবেগের সংরক্ষণশীলতা, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, ঠিক আছে। তো এখন ভরবেগ দুই রকম হইতে পারে, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ দুই রকম হইতে পারে। তাই সংঘর্ষটা আর একটু বিস্তারিত তোমাদের সাথে নিয়ে আলোচনা করি। দেখো সংঘর্ষ ব্যাপারটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে সংঘর্ষ দুই রকম হইতে পারে, এটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, একটা কি ভাইয়া স্থিতিস্থাপক সংঘর্ষ, আরেকটা কি অস্থিতিস্থাপক সংঘর্ষ।
স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ কোনটা ভাইয়া? যেটা মনে করো তোমার হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা আছে একটা, গতিশক্তির সংরক্ষণশীলতা আছে একটা, ঠিক আছে? তো গতিশক্তির সংরক্ষণশীলতা বুঝাইতেছি। স্থিতিস্থাপক সংঘর্ষ হইতেছে ভাইয়া যখন যখন তোমার ভরবেগ গতিশক্তি, ঠিক আছে, ভরবেগ প্লাস গতিশক্তি দুইটাই হচ্ছে সংরক্ষিত থাকবে, মানে দুইটাই হচ্ছে সমান হবে। ভরবেগ আর গতিশক্তি দুইটাই যখন সংরক্ষিত থাকবে, মানে সংঘর্ষের পূর্বের ভরবেগ সংঘর্ষের পরের ভরবেগ সমান হবে, সংঘর্ষের পূর্বের গতিশক্তি সংঘর্ষের পরের গতিশক্তি যদি সমান হয় তখন এটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। ভরবেগ প্লাস গতিশক্তি দুইটাই সংরক্ষিত হবে, দুইটাই সংরক্ষিত হবে, ঠিক আছে, সংরক্ষিত হবে। অস্থিতিস্থাপক সংঘর্ষ যদি হয় তাহলে কি হবে ভাইয়া? দেখো অস্থিতিস্থাপক সংঘর্ষ এটার ক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত হবে, ঠিক আছে, ভরবেগ সংরক্ষিত হবে, ভরবেগ সংরক্ষিত হবে, বাট গতিশক্তি সংরক্ষিত হবে না। ভরবেগ সংরক্ষিত হবে কিন্তু কিন্তু গতিশক্তি সংরক্ষিত হবে না, গতিশক্তি সংরক্ষিত হবে না, গতিশক্তি কি হবে না? সংরক্ষিত হবে না, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। দেখো ভরবেগ সংরক্ষিত হবে কিন্তু গতিশক্তি সংরক্ষিত হবে না, গতিশক্তি কি হবে না? সংরক্ষিত হবে না। আচ্ছা এটা হচ্ছে একটু 24-25 দাও। তো সংঘর্ষ দুই রকম, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগও সংরক্ষিত হবে, গতিশক্তিও সংরক্ষিত হবে। অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত হবে কিন্তু গতিশক্তি সংরক্ষিত হবে না। দ্যাট মিনস সংঘর্ষের পূর্বের গতিশক্তি আর সংঘর্ষের পরের গতিশক্তি সমান হবে না, এটা অস্থিতিস্থাপকের ক্ষেত্রে। বাট দুইটার ক্ষেত্রে কিন্তু ভরবেগ সংরক্ষিত হবে, মনে রাখো। আর ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র আমরা কি পেয়েছি? এটা m1e1 + m2e2 = m1v1 + m2v2, এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। তো এইবার তোমাকে হচ্ছে আমি দেখাই, যদি এরকম হয়, এরকম কেস হয়, দেখো কেস 1, ঠিক আছে, বা টাইপ 1 ওই যে ভরবেগের এর ক্ষেত্রে, ঠিক আছে, এরকম যদি হয় একটা বস্তু যার ভর হচ্ছে m1, এটা মনে করো e1 বেগে চলমান, আর একটা বস্তু আছে যেটার ভর হচ্ছে m2 এবং এটা u2 বেগে চলমান। এদের মধ্যে সংঘর্ষ হয়েছে। কি হয়েছে ভাইয়া? এদের মধ্যে সংঘর্ষ হয়েছে, মানে একটা আরেকটাকে ধাক্কা টাক্কা দিছে আর কি, যাই হোক। তো সংঘর্ষ হওয়ার পরে যদি এরকম হয়, দেখো এই মুভমেন্টটাতে কি হয়েছে? সংঘর্ষ হয়েছে। তো সংঘর্ষ হওয়ার পরে যদি এরকম হয় যে দুইটা সংঘর্ষ হওয়ার পর কি হয়েছে? দুইটাই মনে করো মিলিত বেগে চলা শুরু করছে। এরকম যদি হয় দুইটাই মিলিত বেগে চলা শুরু করছে, মানে দুইটা এক হয়, ঠিক আছে, এটা তো m1 এটা m2, আর দুইটা এখন একই বেগে চলা শুরু করছে, মানে দুইটার বেগ একই। আগে তো এটা b1 বেগ, এটা b2 বেগে চলা মানে চলতো, এখন হচ্ছে এই b1 আর b2 সমান হয়ে গেছে, মানে দুইটা একই বেগে চলা শুরু করছে। তো এরকম কেসে যদি একই বেগে চলা শুরু করে, ঠিক আছে, একই বেগে যদি চলা শুরু করে, তাইলে ওই কেসটাতে মিলিত বেগের সূত্র কি হবে? এটা আমি তোমাদেরকে দেখাই। মিলিত বেগ কত হবে এটা যদি বলে কেমনে করবা? দেখো মিলিত বেগ কত হবে, কি বলছি? মিলিত বেগ কত হবে? সো মিলিত বেগের ক্ষেত্রে দেখো আমরা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র এইটা জানি যে ভাইয়া সংঘর্ষের পূর্বের ভরবেগ m1e1 + m2e2 = সংঘর্ষের পরের ভরবেগ m1v1 + m2v2, এইটা সমান হয়। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, m1e1 + m2e2 = m1v1 + m2v2। এইবার যদি দেখো এইখানে কি হয়েছে ভাইয়া? সংঘর্ষের পরে তারা মিলিত বেগে চলা শুরু করছে, মানে দুইটার বেগ সমান হয়ে গেছে এবং এই b1 b2 দুইটা কি হচ্ছে? আমি b ধরে ফেলছি। এটা কি ধরে ফেলছি? b ধরে ফেলছি, ঠিক আছে। তো এখানে দেখো আমি কি পেলাম? m1e1 + m2e2। তো যদি মিলিত বেগে চলা শুরু করে তাহলে এই যে এই b1টাও হয়ে যাবে b আর b2টাও হয়ে যাবে b, মানে কি করছে? তারা মিলিত বেগে চলা শুরু করছে, বুঝতেছো? তো এখন দেখো আমি এখানে কি পাইলাম? m1e1 + m2e2। এখানে কি পেলাম? এখানে যদি তুমি b কমন নাও তাহলে কি পাবা? m1 + m2। কি পাবা? m1 + m2। তো এখান থেকে দেখো যদি তুমি মিলিত বেগটা বের করতে চাও, কেমনে বের করবা? আমি একটা কাজ করি, এই যে এইটাকে মনে করো হচ্ছে আমি এই পাশে লিখলাম, ঠিক আছে, এটাকে আমি এই পাশে লিখলাম। তো এটা ইকুয়াল টু এটাকে হচ্ছে ওই পাশে নিয়ে লিখলাম, ঠিক আছে, এটাকে ওই পাশে নিয়ে রাখলাম। ওকে, তো এখান থেকে দেখো আমরা কি পাবো? মিলিত বেগ b = যে m1e1 + m2u2 ডিভাইডেড বাই এই যে m1 + m2 নিচে ভাগ হয়ে যাবে, m1 + m2 কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। সো এটা হচ্ছে মিলিত বেগের সূত্র। এটা কিসের সূত্র ভাই? এটা হচ্ছে মিলিত বেগের সূত্র, m1e1 + m2u2 ডিভাইডেড বাই m1 + m2।
m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এটা হচ্ছে ভাইয়া মিলিত বেগের সূত্র। এটা কিসের সূত্র? মিলিত বেগের সূত্র। তো যখন তোমাকে বলবে ভাইয়া মিলিত বেগ কত, তখন তুমি ডিরেক্ট এই সূত্র বসাবা, মিলিত বেগ b is equal to m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এটা হচ্ছে মিলিত বেগের সূত্র। বুঝতেছি? তো এই সূত্রটা আশা করি বুঝছো, অথবা তুমি যদি এই সূত্র মনে না রাখতে চাও, এইটা মনে রাখলেই তুমি আসলে ঘুরে ফিরে বের করে ফেলতে পারবা। দুইটা b1 b2 কে যখন সমান ধরো অটোমেটিক আনসার চলে আসবে। তো এরকম একটা ম্যাথ করতে পারি আমরা মিলিত বেগ দিয়ে, ঠিক আছে? এটা দেখতে বলো কি বলছে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা সহজ সাধারণ একটা ম্যাথ করি, এখান থেকে মিলিত বেগের কনসেপ্ট দিয়ে একটা ম্যাথ করি, ঠিক আছে? ওকে, মনে করো এরকম বললো, এটা একটা বস্তু, ঠিক আছে? এটা আরেকটা বস্তু, এটা মনে করো হচ্ছে m1, এটা হচ্ছে 10 মিটার পার, আচ্ছা এটা ডিরেক্ট লেগে, এটা হচ্ছে 10 কেজি বড় একটা বস্তু, এটা মনে করো 10 মিটার পার সেকেন্ড বেগে চলমান। এটা হচ্ছে তোমার 25 কেজি বড় একটা বস্তু, যেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে চলমান। কথার কথা, ঠিক আছে? বা আমি তোমাকে বললাম যে এটা স্থির আছে একদম 0 মিটার পার সেকেন্ড বেগে চলমান, মানে এটা স্থির আছে 0 মিটার পার সেকেন্ড, মানে কি স্থির। তো এদের মধ্যে সংঘর্ষ হয়েছে, এদের মধ্যে কি হয়েছে? সংঘর্ষ হয়েছে। এদের মধ্যে কি হয়েছে ভাইয়া? এদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই যে সংঘর্ষ, এখানে কি হয়েছে? এই টাইমটাতে সংঘর্ষ হয়েছে। ওকে, এইবার সংঘর্ষের পর কি হয়েছে ভাইয়া? এরা মিলিত বেগে চলা শুরু করছে। সংঘর্ষের পর কি হয়েছে? এরা মিলিত বেগে চলা শুরু করছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কত? এটা হচ্ছে 10 কেজি, আর এটা হচ্ছে আমাদের 25 কেজি, ঠিক আছে? এটা 10 কেজি, এটা হচ্ছে 25 কেজি। তো এই যে মিলিত বেগে চলা শুরু করছে, যে এই মিলিত বেগটা যদি বের করতে বলে, তুমি কেমনে বের করবা? মিলিত বেগ কত? কোয়েশ্চেন হচ্ছে এইটা। কেমনে? তুমি তো এখন ডিরেক্ট মিলিত বেগের সূত্র জানো, তুমি লিখবা যে এটা সমাধান। ফার্স্ট অফ অল এখানে কোনটা কত দেওয়া আছে লিখবে। এখানে প্রথম বস্তুর পর m1 কত দেওয়া? 10 কেজি, ভালো করে বুঝো। তারপরে প্রথম বস্তুর বেগ u1 কত দেওয়া? u1 দেওয়া হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় বস্তুর পর m2 কত দেওয়া ভাইয়া? 25 কেজি। এবং দ্বিতীয় বস্তুর বেগ কত দেওয়া? 0 মিটার পার সেকেন্ড। কথার কথা, বা অন্য কোনোটা দেওয়া থাকতে পারে, বা স্থির। অনেকক্ষণ বলবে, অনেক সময় বলবো দ্বিতীয় বস্তুটা স্থির আছে, স্থির বললে বুঝবা ওইটার বেগ 0 মিটার পার সেকেন্ড। তো মিলিত বেগ বের করতে বসে তুমি লিখবে এইবার আমরা জানি, ঠিক আছে? আমরা কি জানি? আমরা জানি মিলিত বেগ b is equal to m1 u1 plus m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এটা হচ্ছে ভাই মিলিত বেগের সূত্র, ঠিক আছে? m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। সো এটা থেকে যদি হিসাব করো, m1 কত? m1 হচ্ছে 10 কেজি, u1 10 মিটার পার সেকেন্ড, m2 25 কেজি, u2 0 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই m1 প্লাস m2, m2 10 কেজি, তারপরে হচ্ছে m1 10 কেজি, m2 হচ্ছে 25 কেজি। তো এটা হিসাব করলে তুমি আশা করি আনসারটা পেয়ে যাবে। বুঝতেছো? বলো বুঝতেছো? এইভাবে হচ্ছে এগুলা করে। তো এটা কত আসলো ভাইয়া? এটা আসলো হচ্ছে আমাদের 2.857 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে মিলিত বেগ। বা কোশ্চেন যদি এটাও থাকতো যে সংঘর্ষের পর এরা কত বেগে চলমান থাকবে, বা মিলিত বেগটা কত, ওই যে এইটাই। তো বুঝতেছো? তো আশা করি ক্লিয়ার। এইবার হচ্ছে দেখো আরেকটা জিনিস আমরা পড়ি, গতিশক্তির সংরক্ষণশীলতা, ঠিক আছে? আর আমরা কি পড়বো? গতিশক্তির সংরক্ষণশীলতা। ওকে, গতিশক্তির সংরক্ষণশীলতা ভালো করে বুঝো, গতিশক্তির সংরক্ষণশীলতা। ওকে, সো এই যে গতিশক্তির সংরক্ষণশীলতা আছে, ঠিক আছে? সো এই গতিশক্তির সংরক্ষণশীলতা আমরা জানি, দেখো গতিশক্তির সূত্র কি ভাইয়া? গতিশক্তি ইকে বা টি যাই লেখো, গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার, অনেকে টি লিখে, টি ইজ ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার, মানে এটা হচ্ছে গতিশক্তির সূত্র। গতিশক্তির সূত্র ইকে ইজ ইকুয়াল টু কি? হাফ এমভি স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গতিশক্তির সূত্র। তাহলে আগের মতো তুমি চিন্তা করো যে ওই পার্টটাতেই, এটাতে হচ্ছে আমরা গতিশক্তির ইয়েটা শিখে ফেলি নাকি? এটাকে কপি করে নিয়ে আসি না, আলাদাভাবে লিখি, ঝামেলা নাই।
তো আগের মতো চিত্তিং করো, এটা হচ্ছে M1, এটার বেগ হচ্ছে U1, এটা হচ্ছে M2, এটার বেগ হচ্ছে U2। এখানে কি হয়েছে? সংঘর্ষ হয়েছে। এখানে কি হয়েছে? সংঘর্ষ হয়েছে। এরপরে এটার বর তো M1, ঠিক আছে, এটার বেগ হয়ে গেছে B1, আর একটা যেটা হচ্ছে M2 ছিল এটার বেগ হয়ে গেছে কত? B2। এটার বেগ কত হয়েছে? B2। এটার বেগ হয়ে গেছে B2। তো এইগুলার গতিশক্তির সংরক্ষণশীলতা যদি বের করতে চাই তাহলে দেখো, এই যে সংঘর্ষের পূর্বে এটার গতিশক্তি কি হবে? স্বাভাবিক গতিশক্তি সংরক্ষণশীলতা হবে সংঘর্ষের পূর্বের গতিশক্তি সমান সংঘর্ষের পরের গতিশক্তি, মানে সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি সমান সংঘর্ষের পরের মোট গতিশক্তি। তাইলে এই যে সংঘর্ষের পূর্বে এটার পরে M1, এটার বেগ U1, তাইলে এইটার গতিশক্তি কি হবে? হাফ M1 U1 স্কয়ার। কজ আমরা জানি গতিশক্তি মানে হচ্ছে হাফ MV স্কয়ার, বর ইন্টু বেগ স্কয়ার, ঠিক আছে? তো হাফ M1, এখানে বেগ আছে U1 স্কয়ার, তো এইটার গতিশক্তি কি হবে? হাফ M2 U2 স্কয়ার। এইটার গতিশক্তি কি হবে? হাফ M1 B1 স্কয়ার। এটার গতিশক্তি হবে হাফ M2 B2 স্কয়ার, ঠিক আছে? বলো, বুঝতেছো? ওকে, তো এরকম যদি হয় তাইলে এখান থেকে দেখো গতিশক্তির সংরক্ষণশীলতা সূত্র আমরা কি পাইতেছি? গতিশক্তির সংরক্ষণশীলতা, এটা সূত্র কি পাইতেছি আমরা? গতিশক্তির সংরক্ষণশীলতা সূত্র আমরা পাইতেছি হাফ M1 U1 স্কয়ার। দেখো, সংঘর্ষের পূর্বের গতিশক্তি মানে এই দুইটার যোগফল, তাহলে হাফ M1 U1 স্কয়ার প্লাস হাফ M2 U2 স্কয়ার ইজিক্যাল টু সংঘর্ষের পরে গতিশক্তি হাফ M1 B1 আর হাফ M2 B2, এই দুইটার যোগফল। সো হাফ M1 B1 স্কয়ার প্লাস হাফ M2 B2 স্কয়ার, এটা হচ্ছে সংঘর্ষের পরে গতিশক্তি। তাহলে এইটা হচ্ছে গতিশক্তির সংরক্ষণশীলতা সূত্র, যে হাফ M1 U1 স্কয়ার প্লাস হাফ M2 U2 স্কয়ার ইজিক্যাল টু হাফ M1 B1 স্কয়ার প্লাস হাফ M2 B2 স্কয়ার। এটা হচ্ছে ভাইয়া গতিশক্তির সংরক্ষণশীলতা সূত্র, মনে রাখো। তো এখন আমি এই সেম জিনিসটা এইবার তোমাকে দেখাই। দেখো, সেম জিনিসটা এখন গতিশক্তির সংরক্ষণশীলতা না, আমি বাকি সব ডিলেট দিয়ে দিতেছি, ঠিক আছে? ওকে, তো এটাকে দেখো, সো এখানে যে কাহিনীটা হইল, ভালো করে দেখো, এখানে যে কাহিনীটা হইছে একটু সুন্দর মতো চিন্তা করো। যে কাহিনীটা হইল, সংঘর্ষের পর হচ্ছে এরা দুইটা নির্দিষ্ট বেগে মানে আলাদা আলাদা বেগে যাত্রা শুরু করছে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। তো এরকম যদি হয়, আমরা মিলিত বেগ তো পাইছিলাম, যদি এরকম বলে যে একটা বস্তু আর একটা বস্তুর মধ্যে সংঘর্ষ হয়েছে এবং সংঘর্ষের পরে তারা দুইটা আলাদা আলাদা বেগে মানে একটা B1 বেগে আরেকটা B2 বেগে গতিশীল ছিল, তখন যদি আমাকে বলে এই B1 সমান কত আর B2 সমান কত, ওইটা তুমি কেমনে বের করবা? তো এইটার সূত্র আছে, আমি তোমার সূত্র প্রতিপাদনটা শিখিয়ে দিব। ফার্স্ট অফ অল দেখি যে আমাদের সূত্রটা কি। তো দেখো, এরকম যদি হয় যে দুইটা সংঘর্ষ হয়েছে, এটা আমাদের টাইপ 2 সংঘর্ষের টাইপ 2 সংঘর্ষের পরে আলাদা বেগে গতিশীল, ঠিক আছে? মিলিত বেগ না আর কি, বুঝছো? তোমরা নিজেরাই বুঝো, সংঘর্ষের পরে আলাদা বেগে গতিশীল, ঠিক আছে? তো এরকম কেসে এই যে B1 এর সূত্র হচ্ছে B1 সমান, দেখো এটা সূত্র প্রতিপাদন শিখিয়ে দিয়েছি। ফার্স্টের সূত্রটা হচ্ছে, দেখো B1 সমান হচ্ছে M1 মাইনাস M2 ইন্টু U1 প্লাস 2M2 U2 ডিভাইডেড বাই M1 প্লাস M2, এটা হচ্ছে আমাদের B1 এর সূত্র। তারপরে V2 কি ভাইয়া? M2 মাইনাস M1 ইন্টু U2 প্লাস 2M1 U1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। এখন দেখে তোমার কাছে একটু কঠিন মনে হইতে পারে, বাট আমি তোমাকে শিখাই দিই যে এটা তুমি কেমনে মনে রাখবা এক্স্যাক্টলি। ওকে, এটা হচ্ছে আমাদের B1 এর সূত্র এবং এটা হচ্ছে আমাদের V2 এর সূত্র, ঠিক আছে? ওকে, তো দেখো এই B1টা আমরা কেমনে বের করছি? B1 এর সূত্র হচ্ছে, দেখো B1 এখানে বের করবা, তো B1 তাহলে এখানে M1 আগে লিখবা, M1 মাইনাস M2 হবে, ঠিক আছে? তো এখানে যেহেতু B1 লিখছো, এখানে E1 লিখবা। পরে দেখো B1 আছে, M1 E1 এর ব্যাপার শেষ। এখন এখানে লিখবা তুমি হচ্ছে M2 U2, 2M2 U2 হবে, মানে মনে রাখার জন্য আর কি। পরে নিচে সবসময় M1 প্লাস M2, ঠিক আছে? এখন V2 ক্ষেত্রে কেমন হয়েছে? V2 ক্ষেত্রে দেখো V2 আছে না এখানে, তাহলে এখানে M2 আগে হবে, M2 মাইনাস M1 হবে।
দেখো V1 এর জন্য M1 মাইনাস M2 ছিল, V2 এর জন্য হবে M2 মাইনাস M1। V1 এর জন্য এখানে U1 বসাইছিল, আর V2 এর জন্য এখানে U2 বসাবা, ঠিক আছে? তো এখানে V1 তাকায়, দেখো এখানে কি দিছো, মানে M1 U1 লেখা শেষ, পরেরটা M2 U2 হয়েছে, তাহলে এখানে V2 তাকায় M2 U2 লিখছো, তাহলে এটা হবে 2M1 U1, ঠিক আছে? ডিভাইডেড বাই নিচে M1 প্লাস M2 সব সময়। তো এখন এই সূত্রটা কি মনে রাখতে পারবা না? অবশ্যই পারবা। সো তোমরা অনেকে এটা মানে একটু এইভাবে বুঝে শুনে মনে রাখতে পারো, মুখস্থ করতে পারো, ঝামেলা নাই। বাট আমি তোমাদেরকে এটা কেমনে সূত্রটা আসছে এটা তোমাদেরকে দেখাই, সূত্রের প্রতিপাদনটা দেখাই। এটা তোমাদের বইয়ে নাই আর কি, সূত্রটা কেমনে আসছে বইয়ে নাই। তোমরা যেহেতু আমাদের কি ভাইয়া বেসিক টু প্রো কোর্সের স্টুডেন্ট, তোমাদের এটা জানার থাকতে হবে, শিখতে হবে, ঠিক আছে? ইন্টারের কনসেপ্ট এখনো শিখে ফেলবা। এটা হয়তো তোমরা মানে অনেকেই যারা মনে করো দুর্বল স্টুডেন্ট, তোমাদের এই পার্টটা লাগবে না। এই সূত্রটা কিভাবে আসছে ওইটা মানে জানলে আর কি জিনিসটা বুঝবা, যে এই সূত্রটা আন্দু এখানে আইসা বসাই দিয়ে না, সূত্রটা আসছে একটা প্রসেসে, ঠিক আছে? ওই প্রসেসটা বুঝলে তুমি ফিল করতে পারবা আসলে জিনিসটা কি হইতেছে, ঠিক আছে? তো দেখো ভাইয়ারা, এখানে আমরা ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র পাইছিলাম M1 U1 প্লাস M2 U2 ইজিক্যাল টু M1 V1 প্লাস M2 V2। মনে আছে এই সূত্রটা, ঠিক আছে? তো এইটাকে একটু আমরা বাঙ্গাই। দেখো এই M1 U1 আছে, এটার পাশে যে U1 এর পাশে আমরা একটু হচ্ছে V1টাকে নিয়ে আসি, ঠিক আছে? ওই যে এটাকে নিয়ে আসি, এটাকে যদি নিয়ে আসি আমরা কি পাবো, এটা মাইনাস হয়ে আসবে, মাইনাস M1 V1 হয়ে আসবে। ওই পাশে দেখো M2 V2 আছে, আর এই পাশে এই যে M2 U2 এটা মাইনাস হয়ে আসবে, মাইনাস M2 U2, ঠিক আছে? মাইনাস M2 U2। তো এখান থেকে আমি যদি M1 কমন নই, দেখো আমরা কি পাবো, U1 মাইনাস V1, এখানে M2 কমন নেওয়া যাবে, ঠিক আছে? তাহলে এখানে পাবো V2 মাইনাস U2। এতটুকু মনে রাখো, এটাকে আমরা সমীকরণ 1 ধরলাম, ঠিক আছে? এই পার্টটা বারবার বলতেছি, যারা মনে করো খুব বেশি দুর্বল, তোমাদের এইটা জানা দরকার নেই, তোমরা এই সূত্রটা শিখলে হয়ে যাবে। বাট এইটা শিখা বালা, এটা হচ্ছে অনেক পারবে না, তোমার ক্লাসে অনেকেই পারবে না, তুমি পারবা, দ্যাটস দ্য থিং। সো এইবারে আসো গতিশক্তি, এটা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র ছিল না, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। তাহলে গতিশক্তি সংরক্ষণশীলতার সূত্র আরেকটা আছে না, তো ওইটা দেখো যে আমরা একটু লিখতে পারি কিভাবে। গতিশক্তি সংরক্ষণশীলতার সূত্র ছিল হাফ M1 U1 স্কয়ার প্লাস হাফ M2 U2 স্কয়ার ইজিক্যাল টু হাফ M1 V1 স্কয়ার প্লাস হাফ M2 V2 স্কয়ার, ঠিক আছে? সো এইটা থেকে তুমি কেমনে লিখতে পারবা, এটাতে যেভাবে করছো মানে M1 U1 মানে ওয়ান টাইপের যেগুলো আছে এগুলাকে একসাথে নিয়ে আসো, যে এখানে হাফ, আর এটাতে ফার্স্টে এটা করতে পারো। দেখো সবগুলাতেই হাফ আছে না, তুমি চাইলে হাফটাকে কেটে ফেলতে পারো, সবগুলাতেই হাফ আছে, তাহলে এই হাফগুলা কাটা, ঠিক আছে? সবগুলাতেই আছে, যখন এগুলা কেটে ফেললাম, তাইলে এখান থেকে দেখো এবার এখানে কি আছে M1 U1 স্কয়ার, এটার পাশে M1 B1 স্কয়ারকে নিয়ে আসো, মাইনাস হয়ে আসবে M1 B1 স্কয়ার। এই পাশে দেখো এখানে কি আছে M2 B2 স্কয়ার আছে, M2 B2 স্কয়ার আছে। এই যে M2 U2 স্কয়ার, এটাকে এই পাশে তুমি মাইনাস দিয়ে নাও, M2 U2 স্কয়ার, ঠিক আছে? ওকে, তো এইবারে দেখো এখান থেকে যদি M1 কমন নাও কি পাবা, U1 স্কয়ার মাইনাস B1 স্কয়ার। এখান থেকে যদি M2 কমন নাও কি পাবা, B2 স্কয়ার মাইনাস U2 স্কয়ার। এতটুকু তো বুঝতেছো? ওকে, তো এইবারে একটা জিনিস দেখো, আমি আরেকটা লাইন হচ্ছে স্প্রেড করে লিখি, যেহেতু তোমরা ক্লাস 9-এ আরও ডিটেলসে বোঝা উচিত। তো এটাকে M1 এখানে আছে, এই U1 স্কয়ার মাইনাস B1 স্কয়ার মানে কি, দেখো A স্কয়ার মাইনাস B স্কয়ার, তাহলে A প্লাস B ইন্টু A মাইনাস B হবে। সো এটাকে তুমি U1 প্লাস V1 ইন্টু U1 মাইনাস V1 লিখতে পারো। ওই পাশে দেখো কি আছে M2 ইন্টু এখানে কি আছে B2 স্কয়ার মাইনাস U2 স্কয়ার, তাহলে A স্কয়ার মাইনাস B স্কয়ার, A স্কয়ার মাইনাস B স্কয়ার মানে কি A প্লাস B, B2 প্লাস U2 ইন্টু B2 মাইনাস U2, এইভাবে লিখতে পারো। এটাকে তুমি সমীকরণ 2 ধরো, ঠিক আছে? তাহলে দেখো এখানে U1 মাইনাস B1 আছে, এখানে B2 মাইনাস U2 আছে, এখানে U1 মাইনাস B1 আছে, B2 মাইনাস U2 আছে। তাহলে তুমি যদি 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ দাও, তাহলে কিন্তু এইগুলা কাটা চলে যাবে। আমরা এটাই করি, 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ দেই, এটা করি। তাহলে ভাগ দিলে কি হবে, আমি আর লিখতেছি না, দেখো চাইলে তো আমি এটা কপি করে চাইলে আমি এটাকে কপি করে বসে দিতে পারি, যে ভাগ দিব না, তাহলে এটাকে এটাকে আমি এখানে লিখলাম, ঠিক আছে? ভাগ তো দিব, ছোট করি, ভাগ দিতেছি, ভালো করে বুঝো। তো
এটাকে ভাগ দিব কোনটা দ্বারা? এটাকে ভাগ দিব হচ্ছে 1 নং সমীকরণ দ্বারা। এটা কিন্তু 2 নং সমীকরণ, ঠিক আছে? যে আমি যে কপি করছিলাম ভাই, পুরোটাকে কপি করে নিয়ে আসছি। কপিটা হয় না, আমি পুরোটা এইভাবে কপি করে নিয়ে আসতাম, ঠিক আছে? আল্লাহ আমাকে হেদায়েত দিক, কি থেকে কি করতেছি। তো এটাকে আমরা ভাগ দিতেছি, ঠিক আছে? এই যে 2 নং সমীকরণ লিখলাম, কোনটা দ্বারা ভাগ দিবে? 1 নং সমীকরণ দ্বারা। 1 নং সমীকরণ কোনটা? এই যে এটা হচ্ছে 1 নং সমীকরণ। তো 1 নং সমীকরণটাকে এখানে লিখলাম। সো ভাগ দিতেছি, বুঝতেছো? তোমরা আবার সাদা কালার, হলুদ কালার এগুলো আমাদের পেজ খেয়ে যায় না ভাই। সাদা কালার, হলুদ কালারকে আপনি কেমনে সাদা কালার দিয়ে ভাগ দিবেন? এগুলা যদি বলো ভাই, আমার বেঁচে থেকে লাভ কি? এই যে দেখো, u1 মাইনাস b1, u1 মাইনাস b1, ঠিক আছে? এরপরে আমি পুরো হচ্ছে ইয়ে দিয়ে দিছি, বুঝছো? এখানে হচ্ছে সমান একটা দিও। এইটা ইকুয়াল লেফট হ্যান্ড সাইড এক পাশে, রাইট হ্যান্ড সাইড এক পাশে, এইভাবে দিয়ে। তো এবারে দেখো, এখানে এই দুটা কাটা আর এখানে এই দুইটা কাটা, তুমি আলটিমেটলি কি পাইতেছো? এখানে পাইতেছো হচ্ছে, আচ্ছা এখানে m1 m1 কাটা, m2 m2 কাটা, তাহলে এখানে পাইলাম হচ্ছে আমরা u1 প্লাস v1, আর এখানে পাইলাম হচ্ছে আমরা v2 প্লাস u2। তো আমি মনে করো, তুমি মনে করো পরীক্ষায় এই v1টাকে বের করবা, ঠিক আছে? মনে করো পরীক্ষায় তুমি v1 বের করবা, বা v2 বের করতে চাও, তুমি এখান থেকে দেখো একটা সূত্র এইভাবে সাজাইতে পারো তোমার ইচ্ছা মতো। কেমনে? তুমি মনে করো v1টাকে বের করতে চাও, তাহলে v1 ইজিক্যাল টু কি হবে? এখানে v2 প্লাস u2 আছে, ভালো করে বুঝো, এই u1টা মাইনাস হয়ে যাবে, এটা লিখতে পারবা, ঠিক আছে? v1 ইজিক্যাল টু v2 প্লাস u2 মাইনাস u1, এটা লিখতে পারবা? পারবা কি না? অবভিয়াসলি পারবা। তো মনে করো এটা লিখলাম, ওকে। তো v1 ইজিক্যাল টু আমরা সামথিং লিখলাম। এইবার এই v1 ইজিক্যাল টু যে সামথিং পাইছো, এটা যদি এই গতিশক্তি সূত্রটা বসাই দাও, তাহলে তোমার আনসার চলে আসবে। যে গতিশক্তি সূত্রটা কি ছিল? যে এইটা, এই যে কই কই গেল, কই গতিশক্তি না, এটাতে আইনা বসে দিলে হয়ে যাবে। মনে করো ভাগ দিয়ে তুমি v1 ইজিক্যাল টু সামথিং পাইছো, তুমি v1টাকে বের করতে চাও, মানে v2টাকে সরাই দিতে চাও, ঠিক আছে? সো এইটার v1 এর জায়গায় যদি এটা এসে বসাও, তাহলে কাটাকাটি করে আনসার b2 বের হয়ে যাবে। অথবা যদি তুমি v1 বের করতে চাও, তাহলে এখান থেকে তুমি v2 এর সূত্রটা লিখো, তাহলে v2 সমান বের হবে u1 প্লাস v1, u1 প্লাস v1, u2টা এখানে মাইনাস হয়ে আসবে, এটা আসবে v2 এর শর্ত, ঠিক আছে? v1 সমান এইটা আসবে, v2 সমান এইটা আসবে। এখন যদি তুমি মনে করো v1 বের করতে চাও, তাহলে v2 সমান এইটা, এই v2 এর জায়গায় বসাইলে v1 বের হয়ে আসবে। কেমনে? আমি দেখাই, নেক্সট পেজে যাও। আমরা এখানে পাইছিলাম m1 সমান u1 মাইনাস b1 ইজিক্যাল টু m2 ইন্টু v2 মাইনাস u2। দেখো এরকম পাইছিলাম না, v2 মাইনাস u2, ভালো করে দেখো, m2 ইন্টু v2 মাইনাস u2। তো এইবারে m1 u1 মাইনাস v1 তার জায়গায় ঠিকঠাক আছে, তুমি চাইলে এটাকে ইয়ে করতে পারো, গুণ করো, m1 u1 প্লাস মাইনাস m1 v1 পাইলাম। এখানে m2 আছে, এই v2 এর জায়গায় দেখো, v2 এর জায়গায় তুমি u1 প্লাস v1 মাইনাস u2 বসাইতে পারো। তো v2 এর জায়গায় u1 প্লাস v1 মাইনাস u2 বসাইতে পারো, এবং এখানে মাইনাস u2 আছেই, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি পাইতেছি? দেখো m1 u1 মাইনাস m1 v1, এখানে আমরা পাইতেছি m2 u1, ভালো করে বুঝো, প্লাস m2 v1, এখানে u2 আর u2 হয়ে যাবে মাইনাস 2 u2, তাহলে মাইনাস 2 u2 এর সাথে m2 গুণ দিলে এটা হবে মাইনাস 2 m2 u2, ভালো করে বুঝো। এবারে দেখো এটা কাজ করতে পারি আমরা, কি কাজ করতে পারি? এখানে মাইনাস m1 v1 আছে, তো আমরা একটা কাজ করি, যে m1 u1 আছে, এই m2 u2 কে m2 u1 কে এখানে মাইনাস করে নিয়ে আসলাম, মাইনাস 2 m2 u2, এই পাশে প্লাস হয়ে আসলো, প্লাস 2 m2 u2, এই পাশে আছে m2 v1, এই যে m1 v1 আছে, কজ আমি v1 বের করবো, সো v1 এর যা যা আছে ওইগুলোকে এক পাশে নিয়ে নিতেছি, বাকি সব অন্য পাশে, ঠিক আছে? তো m2 v1 এখানে আছে, মাইনাস m1 v1টাকে এখানে প্লাস করে নিয়ে আসলাম, ঠিক আছে? ওকে, তাইলে দেখো এটাকে এই পাশে আমি লিখতেছি, v1 যদি কমন নেও, তাহলে এখানে কি পাবা? m1 প্লাস m2 লিখা যায়, তো ঝামেলা নাই। সো এখান থেকে আমি v1 কমন নিলে m1 প্লাস m2 পাবো। আর এই পাশে কি পাইছি দেখো, এটা, এখান থেকে তুমি u1 কমন নিতে পারবো না, এই দুইটা থেকে পারবা। তো এখানে m1 মাইনাস m2 আছে, ঠিক আছে? আমি u1 কমন নিতে পারবো, বুঝছো? ওকে,
আর এখানে আর কি আছে ভাইয়া 2m2u2 আছে, ভালো করে বুঝো। তাহলে এইবারে দেখো v1 সমান কি আসলো, v1 সমান এই পাশে আছে m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস 2m2u2 আছে এখানে 2m2u2, ঠিক আছে। এইবার এই যে v1 এর সাথে m1 প্লাস m2 ছিল, এটা নিচে ভাগ হয়ে আসবে, এটাই হচ্ছে সূত্র। এই সূত্রটাই তো তুমি শিখতেছো নাকি, এই সূত্রটা v1 সমান তো এই সূত্রটাই ছিল। v1 সমান কি ছিল, m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস 2m2u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এই যে এটাই ছিল v1 এর সূত্র, m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস 2m2u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তো সেম ভাবে দেখো এইবার যদি তুমি এই জায়গাটাতে v1 এর জায়গায় যদি এটা বসাও, তাহলে এখান থেকে আনসার v2 চলে আসবে। তো v2 এর সূত্র আসবে এই যে এইটা আসবে। সো v2 এরটা তুমি নিজে বের করো, আমি v1 বের করে দেখাইলাম। সূত্রটা আসলে এইভাবে আসে, ঠিক আছে, সূত্রটা এইভাবে আসছে। সো বুঝতে পারছো, এটা তোমাদের বইয়ে প্রতিপাদনটা নাই, আমি তোমাদেরকে শিখাই রাখলাম যাতে হচ্ছে মানে জিনিসটা বুঝতে পারো, এটা জিনিস কই থেকে আসলো কিভাবে আসলো এটা জেনে রাখা উচিত, ঠিক আছে। তো এখানে দেখো এই কোয়েশ্চেনটাতে বলছে মিলিত বস্তুর বেগ নির্ণয় করো। তো এটা বুঝতে হবে, এটা হচ্ছে জায়গা রাখেন এই হচ্ছে আমাদের টাইপিস্ট। সংঘর্ষের আগে এটা 950 কেজির বস্তু এইদিকে 50 কিলোমিটার পার আওয়ার বেগে যাইতেছে, এটা 65 কিলোমিটার পার আওয়ার বেগে এইদিকে আসতেছে, ঠিক আছে। সিনারিওটা আমরা একটু অন্য পেজে লিখি, আমাদের মিলিত বেগ বের করতে বলছে। সিনারিওটা হচ্ছে এরকম, এটা হচ্ছে 950 কেজি, এটা হচ্ছে 950 কেজি, এটা হচ্ছে 950 কেজি, এটা এইদিকে যাইতেছে কত বেগে, 50 কিলোমিটার পার আওয়ার, বুঝছো। এই যে 50 কিলোমিটার পার আওয়ার, ওইটাকে আমরা মিটার পার সেকেন্ডে নেব, 3.6 দ্বারা ভাগ দিলে মিটার পার সেকেন্ডে চলে যাবে। তুমি ওইটাই করবা, সবসময় মিটার পার সেকেন্ডে নিয়ে কাজ করবা। এটা মিটার পার সেকেন্ডে গেলে আসবে 13.89 মিটার পার সেকেন্ড, ওইটা 13.89 মিটার পার সেকেন্ড বেগে এই দিকে যাইতেছে, ঠিক আছে। ওকে, আরেকটা যে বস্তু আছে দেখো, কত কেজির বস্তু, 700 কেজির বস্তু, এইদিকে 65 কিলোমিটার পার আওয়ার বেগে আসতেছে। সো এটা হচ্ছে 700 কেজি, এটা কোন দিকে আসতেছে, এইদিকে কত বেগে, তার বেগটা হচ্ছে 65 কিলোমিটার পার আওয়ার। তো এটাকে তো মিটার পার সেকেন্ডে নিতে হবে নাকি, সো 3.6 দ্বারা ভাগ দিলে এটা মিটার পার সেকেন্ডে চলে যাবে, ঠিক আছে। তো মিটার পার সেকেন্ডে কত আসে দেখো, কেন 3.6 দ্বারা ভাগ দেওয়া লাগে ওটা তো আগে বুঝাইছি। তো 18.05 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, বা 18.056 লিখতে পারো। তো 18 পয়েন্ট, এটা এইদিকে যেতেছে 18.056 মিটার পার সেকেন্ড। আমাকে মিলিত বস্তুর বেগ বের করতে হচ্ছে, মানে দুইটা সংঘর্ষে লিপ্ত হয়েছে, এই যে সংঘর্ষের সময় এইভাবে সংঘর্ষে লিপ্ত হয়েছে। তো মনে করো দুইটা সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের পরে এরা হচ্ছে মিলিত বেগে যাত্রা শুরু করেছে। সো ওই যে মিলিত বেগ, আমাদের তো মিলিত বেগ বের করতে বলছে। সো মিলিত বেগের সূত্রটা কি ভাইয়া, v is equal to m1u1 প্লাস m2u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, ওইটা তো আমরা জানি। বাট এখানে একটা কাহিনী আছে দেখো, দুইটা বেগের দুইটা দিক, ঠিক আছে। এখানে আমি m1 লিখলাম 950 কেজি, আমার কোনো ঝামেলা নাই, লিখছি 950 কেজি। u1 কত, এটা তো u1, ঠিক আছে। এটাকে যদি তুমি m1 ধরো তাহলে তো অবভিয়াসলি এটা u1, তাহলে u1 কত, 13.89 মিটার পার সেকেন্ড। তো এই বেগটাকে যে আমি 13.89 মিটার পার সেকেন্ড বলছি, এই যে সংঘর্ষের মেদ দেখো, বেগ এই দিকে যাইতেছে, সো এই দিকটাকে আমি পজিটিভ ধরছি, তাহলে এইটা দেখো এই দিকে আসতেছে, উল্টা দিক না, মানে এইটার বেগ ছিল এই দিকে, এইটার বেগ এই দিকে, উল্টা দিক। সো উল্টা দিক মানে এটা নেগেটিভ, ঠিক আছে। এটা পজিটিভ হইলে এটা নেগেটিভ, এটাকে নেগেটিভ হইলে এটা পজিটিভ। তো আমি যেহেতু এই দিকটাকে পজিটিভ ধরে ফেলছি, তাহলে এইটা যেহেতু বিপরীত দিকে আসতেছে, দেখো উল্টা দিকে আসতেছে, তাহলে এটার বেগ তুমি নেগেটিভ ধরতে হবে। তো এরকম হবে, ঠিক আছে। এটার বেগ কি ভাই, নেগেটিভ, বুঝতেছো। সংঘর্ষের মেদগুলোতে সবসময় এটা ইয়ে রাখবা, একটা দিক পজিটিভ হইলে আরেকটা দিক নেগেটিভ হবে। এটার বোর্ড যেটা আছে, বোর্ড তো আর পজিটিভ নেগেটিভের ব্যাপার না, বোর্ড 700 কেজি, ঠিক আছে। এটার বেগ u2g, এটা অন্য কালার দিয়ে লিখতেছি, এই যে u2g এটা কি হবে, নেগেটিভ হবে, বিকজ এটা অন্য দিকে, এই জন্য এটা নেগেটিভ। 18.056 ছিল না, এটা হবে মাইনাস 18.056 মিটার পার সেকেন্ড, কারণ এটার দিক অন্য দিকে। এবার তুমি এখানে মান বসাইতে পারো, তুমি এখানে হচ্ছে মান বসাইতে পারো, v = m1 কত 950, u1 কত, u1 হচ্ছে 13.89 প্লাস m2 কত 700 কেজি, u2 কত, u2 হচ্ছে মাইনাস 18.056 ডিভাইডেড বাই, ঠিক আছে, ডিভাইডেড বাই
কত দেখো m1 প্লাস m2, m1 কত 950, m2 হচ্ছে 700, তাহলে 950 প্লাস 700, তো এটা কত আসে ভির মান দেখো, এটা হিসাব করো মিলিত বস্তুর বেগটা কত আসে। তো এটা আসতেছে হচ্ছে আমাদের 0.337 মিটার পার সেকেন্ড, এটা আসছে মিলিত বেগ। সো এটা সংঘর্ষের পরে এত বেগে হচ্ছে দুইটা একসাথে মানে চলবে আর কি, এটা হচ্ছে মিলিত বেগ। সো মিলিত বেগটা পজিটিভ আসছে, তো মিলিত বেগের দিক যদি বলে তাহলে কোন দিকে হবে, তো পজিটিভ দিক কোনটা, এটার দিক ছিল পজিটিভ, তাহলে মিলিত বেগ অবভিয়াসলি এই দিকে হবে, দুইটা সংঘর্ষের পর এই দিকে চলতে থাকবে। যদি এটা নেগেটিভ বের হইতো তাহলে নেগেটিভ দিক ধরছিলাম এইটা, ঠিক আছে, এটাকে নেগেটিভ দিক ধরছিলাম, তখন নেগেটিভ বের হইলে বলতা সংঘর্ষের পরে এরা এই দিকে চলমান, ঠিক আছে বুঝছো, এটা এ বস্তু হইলে এ বস্তুর দিকে চলমান হইতো। আর এখন যে আনসার বের হয়েছে পজিটিভ, এটা বি বস্তু হইলে কোন বস্তুর দিকে চলমান, দেখো বি বস্তুর দিকে চলমান, বা বি বস্তু যেই দিকে ওই দিকে হচ্ছে যাবে। তো এটা হচ্ছে কি বের হয়েছে আমাদের মিলিত বস্তুর বেগ, বুঝছি। তো এবার দেখো এটার কোয়েশ্চেন কি, উভয় ক্ষেত্রে বা এখানে মনে করো ভরবেগ ও গতিশক্তির কোনটা সংরক্ষিত হয়, এটা কোয়েশ্চেন। ভরবেগ ও গতিশক্তির কোনটা সংরক্ষিত হয়েছে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আমরা হচ্ছে ভরবেগ নাকি গতিশক্তি কোনটা সংরক্ষিত হয়েছে এটা আমরা বের করে দেখাবো, ঠিক আছে। কেমনে দেখাবো দেখি একটু। ফার্স্ট অফ অল দেখো আমরা তো সব পেয়ে গেছি এক্স্যাক্টলি, 2 নাম্বারটা সলভ করতেছি, ভরবেগ আর গতিশক্তির মধ্যে কোনটা সংরক্ষিত হবে বলছে। তো দেখো ভরবেগ আর গতিশক্তির মধ্যে আমরা ফার্স্টে দেখি ভরবেগ সংরক্ষিত হইতেছে কিনা। তো ভরবেগের সূত্র কি পড়ছিলাম, m1 u1 প্লাস m2 u2 ইজিক্যাল টু m1 v1 প্লাস m2 v2, এটাই তো পড়ছিলাম নাকি, এটাই তো হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র ছিল, m1 u1 প্লাস m2 v2 ইজিক্যাল টু m1 v1 প্লাস m2 v2। তো আমি ভরবেগ সংরক্ষিত হয়েছে কিনা এটা চেক করতে চাইলে সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি বের করবো এবং দেখবো সমান বের হয়েছে কিনা, ঠিক আছে। তো তুমি ফার্স্টে সংঘর্ষের পূর্বের ভরবেগ বের করো, পূর্বের ভরবেগের সমষ্টি কত বের করো। সংঘর্ষের পূর্বের ভরবেগের সমষ্টি কত হবে ভাই, এটা হবে দেখো আমাদের এটা m1 u1 প্লাস m2 u2, ঠিক আছে। তো m1 ছিল 950 কেজি, এগুলো এখানে একটু লিখে রাখি, দেখো m1 950 কেজি, u1 কত পাইছিলাম, u1 পাইছিলাম যতদূর মনে পড়ে কত পাইছিলাম, এই যে 13.89, ঠিক আছে, u1 পাইছিলাম 13.89, u1 পাইছিলাম হচ্ছে 13.89 মিটার পার সেকেন্ড, m2 ছিল হচ্ছে 700 কেজি, ঠিক আছে। এবং u2 কত ভাইয়া, u2 পাইছিলাম মাইনাস 18 পয়েন্ট, দেখো মাইনাস 18.056, এটা মাইনাসে পাইছিলাম মনে আছে, দিক উল্টা ছিল জন্য মাইনাস 18.056 মিটার পার সেকেন্ড। এবং মিলিত বস্তুর বেগ দুইটা হচ্ছে সংঘর্ষের পরে যে একই বেগে যায় আর কি, মিলিত হয়েছিল, এই মিলিত বস্তুর বেগ ছিল কত 0.337 মিটার পার সেকেন্ড, এই মিলিত বেগ ছিল 0.337 মিটার পার সেকেন্ড, ভালো করে বুঝো, মিলিত বেগ ছিল কত 0.337 মিটার পার সেকেন্ড। তো আমার কাজ কি, ভরবেগ আর গতিশক্তির মধ্যে কোনটা সংরক্ষিত হয়েছে এটা চেক করব। তাহলে আমরা দেখি ফার্স্টে ভরবেগ সংরক্ষিত হয়েছে কিনা। তাহলে সংঘর্ষের পূর্বের ভরবেগের সমষ্টি, সংঘর্ষের পূর্বের ভরবেগের সমষ্টি কত, এই যে m1 u1 প্লাস m2 u2, এটাই তো পূর্বেরটা। তো m1 ছিল 950, u1 কত 13.89, কত 13.89 প্লাস m2 হচ্ছে 700 কেজি, u2 কত, u2 হচ্ছে এই যে এটা মাইনাস 18.056। তো এটা হিসাব করলে কত আসতেছে দেখো, 950 ইন্টু 13.89 প্লাস 700 ইন্টু মাইনাস 18.056, তো এটা আসতেছে হচ্ছে আমাদের 556.30 ভরবেগ তো কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে, ভরবেগের একক। সো এত কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে সংঘর্ষের পূর্বের ভরবেগ, ঠিক আছে, পূর্বের ভরবেগের সমষ্টি। এবার আমি কি করব, সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টি বের করবো, সাদা দিয়ে করি। তো সংঘর্ষের
পরের সমষ্টি কত হবে ভাইয়া? m1 v1 প্লাস m2 v2 হওয়ার কথা, বাট এখন তো মিলিত বেগে চলছিল, মিলিত বেগ হলে v1 v2 তো সেম, v1 v2 কি হচ্ছে আমরা v ধরে পেয়েছিলাম, তাহলে m1 v প্লাস m2 v হবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? যেহেতু এরা সংঘর্ষের পরে মিলিত বেগে চলমান ছিল, তাহলে এখানে m1 হচ্ছে, দেখো ইজিলি তুমি এখানে v কমন নিয়ে ডিরেক্ট m1 প্লাস m2 লিখতে পারো, আরো ভালো হবে। m1 প্লাস m2 ইন্টু v লিখে ফেলো, আরো সহজে তোমার মান বসাইতে পারবা। m1 হচ্ছে 950, m2 হচ্ছে 700, আর v যেটা এই মিলিত বস্তুর বেগটা পাইছিলাম 0.337 মিটার পার সেকেন্ড। তো 950 প্লাস 700 ইন্টু 0.337 কত আসলো? 556, ঠিক আছে, 0.05 কত আসছে? 556.05। এত কি ভাইয়া? এত কেজি মিটার পার সেকেন্ড, 556.05 কেজি মিটার পার সেকেন্ড, বুঝতেছো? তো দেখো দুইটা ওই যে কাছাকাছি আসছে, মানে সেমই আসছে। মূলত এই যে দশমিকের পরে যে মান টান ছিল না, এই যে মনে করো 30 বা ওইখানে আরো অনেক মান ছিল, সো দশমিকের পরে কয়েকটা মান তো আমরা অ্যাপ্রোপ্রিয়েট মান লিখি নাই, 2-3 করে লিখছি, এজন্য হয়তো এই যে 556.30 আর এখানে 0.5 আসছে, বাট দুইটা সেমই আসছে আর কি। তো যেহেতু সংঘর্ষের পূর্বের ভরবেগকে যদি তুমি p1 লিখো, সংঘর্ষের পরের ভরবেগকে যদি p2 লিখো, ঠিক আছে, তো দুইটা সমান বের হইছে, ঠিক আছে। তো যেহেতু সংঘর্ষের পূর্বের ভরবেগ, এটাকে কি ধরা যায়? এটাকে মনে করো আমি p1 ধরছি, এটাকে p2 ধরছি, ঠিক আছে, কথার কথা। যেহেতু সংঘর্ষের পূর্বের ভরবেগ আর পরের ভরবেগের সমান বের হইছে, বা বাংলায় লিখতে পারো, তাহলে ভরবেগ সংরক্ষিত হয়েছে, ভরবেগ সংরক্ষিত হয়েছে। তো এইবার আরেকটা কোয়েশ্চেন ছিল যে গতিশক্তি সংরক্ষিত হয়েছে কিনা। আরেকটা কোয়েশ্চেন কি ছিল ভাইয়া? গতিশক্তি সংরক্ষিত হয়েছে কিনা। তাইলে গতিশক্তিটা কেমনে দেখবা? দেখো গতিশক্তি সংরক্ষিত হয়েছে কিনা এটা কেমনে দেখবা? গতিশক্তি সংরক্ষিত হয়েছে কিনা ওইটার ক্ষেত্রে দেখো, গতিশক্তিটার ক্ষেত্রে সেম ভাবে তোমাকে ফার্স্টে করতে হবে। গতিশক্তির সূত্র কি ভাইয়া? গতিশক্তির সূত্র হচ্ছে আমরা সবাই জানি যে গতিশক্তির সংরক্ষণশীলতা হাফ m1 স্কয়ার প্লাস হাফ m2 স্কয়ার সমান হাফ m1 স্কয়ার প্লাস হাফ m2 স্কয়ার। এটা হচ্ছে সূত্র, ঠিক আছে, এটা হচ্ছে গতিশক্তির সূত্র। তো এটা যদি গতিশক্তির সূত্র হয়, ভালো করে বুঝো, এটা যদি গতিশক্তির সূত্র হয়, ঠিক আছে, হাফ m1 স্কয়ার প্লাস হাফ m2 স্কয়ার ইজ ইকুয়াল টু হাফ m1 স্কয়ার প্লাস হাফ m2 স্কয়ার। তাহলে সংঘর্ষের পূর্বের গতিশক্তির সমষ্টি কত হবে বলো? সংঘর্ষের পূর্বের গতিশক্তি কত হবে? সংঘর্ষের পূর্বের গতিশক্তি হবে যে হাফ m1 স্কয়ার, হাফ m1 স্কয়ার প্লাস হাফ m2 স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে সংঘর্ষের পূর্বের গতিশক্তি, ভালো করে বুঝো, সংঘর্ষের পূর্বের গতিশক্তি। তো এখানে মান বসাইয়া তুমি হচ্ছে করতে পারো, মানে সংঘর্ষের পূর্বের গতিশক্তির সমষ্টি বের করতে পারো। না সব তো জানো, হাফ m1 কত? m1 হচ্ছে 950, u1 হচ্ছে তোমার 13.89 স্কয়ার আছে, হাফ m2 হচ্ছে 700, আর u2 কত? u2 হচ্ছে -18.056 স্কয়ার আছে। তো এবারে হিসাব করে কত আসে? এটা আসতেছে আমাদের 20,000, 20,5,6,7,3 20,000 না, 2,05,000, এত 0.62 গতিশক্তি শক্তির একক জুল, তাহলে এটার একক জুল, ঠিক আছে। গতিশক্তির একক কি? জুল, এত জুল, বুঝছো, এত জুল। এটা হচ্ছে আমাদের সংঘর্ষের পূর্বের গতিশক্তির সমষ্টি। এবার যেটা করতে হবে, সংঘর্ষের পরে গতিশক্তি বের করতে হবে, ঠিক আছে। তো বের করো সংঘর্ষের, এটাকে যদি তুমি হচ্ছে মনে করো সংঘর্ষের পূর্বের গতিশক্তিটাকে EK1 ধরো, ঠিক আছে, আর এটাকে মনে করো সংঘর্ষের পরের গতিশক্তি, সো এটাকে মনে করো হচ্ছে আমরা EK2 ধরলাম। এটার গতিশক্তির সূত্রটা কি হবে? সূত্র তো আর আমরা জানি, হাফ
m1v1 স্কয়ার প্লাস হাফ m2v2 স্কয়ার, এটাই তো শক্তি সূত্র। বাট তারা তো মিলিত বেগে চলমান ছিল, তাহলে v1 আর v2 নাই, এটা হচ্ছে v, হাফ m1v স্কয়ার প্লাস হাফ m2v স্কয়ার, এটাই হবে। তো দেখো এখান থেকে আমরা ইজিলি একটা জিনিস করতে পারি, আমরা হাফ বি স্কয়ার কমন নিতে পারি, দুইটাতেই হাফ বি স্কয়ার আছে, তাহলে হাফ বি স্কয়ার ইন্টু m1 প্লাস m2 লিখতে পারি, আমাদের আরো ইজি হবে আর কি হিসাবটা। বা তুমি আগে মান বসাতে পারো, হাফ বি কত, এই যে বি পাইছিলাম হচ্ছে এইটা 0.337 স্কয়ার আছে, স্কয়ার দাও, পরে m1 প্লাস m2, m1 পাইছিলাম 950, m2 কত পাইছিলাম, m2 পাইছিলাম হচ্ছে 700 কেজি, ঠিক আছে। তো এটা যদি হিসাব করো তাহলে তুমি কি পাবা, সংঘর্ষের পরের গতিশক্তি, তাহলে সংঘর্ষের পরের গতিশক্তি আর পূর্বের গতিশক্তি যদি সমান হয়, ঠিক আছে, তাহলে গতিশক্তিও সংরক্ষিত হয়েছে। বাট সংঘর্ষের পূর্বের গতিশক্তি সমষ্টি সংঘর্ষের পরের গতিশক্তি সমষ্টি যদি সমান না হয়, তাইলে গতিশক্তি সংরক্ষিত হবে না। তো আমরা এটা জাস্ট ক্যালকুলেট করে বের করি কত আসে, তোমরাও ক্যালকুলেট করো আমার সাথে সাথে। ওকে, সো এটা আসতেছে অনলি 93.69 জুল, শক্তির একক তো জুল, তাহলে এত জুল আসছে, ভালো করে বুঝো কত জুল আসছে, 93.69 জুল। দ্যাট মিনস এটা কি গতিশক্তি সংরক্ষিত হয়েছে, ভালো করে বুঝো। দেখো সংঘর্ষের পূর্বের গতিশক্তি ছিল এইটা, আর সংঘর্ষের পরের গতিশক্তি এইটা, দুইটা কি সমান বেরিয়েছে, সমান না, তাহলে লিখবা যেহেতু সংঘর্ষের পূর্বের গতিশক্তির সমষ্টি এবং সংঘর্ষের পরের গতিশক্তির সমষ্টি সমান বের হয় নাই, দ্যাট মিনস আমাদের গতিশক্তি সংরক্ষিত হয় নাই, ঠিক আছে। তার মানে গতিশক্তি সংরক্ষিত হয় নাই, গতিশক্তি সংরক্ষিত হয়নি, ঠিক আছে, সংরক্ষিত হয়নি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, ঠিক আছে। তো এই যে আমরা পড়তেছি চ্যাপ্টার 3 বল, তো তোমাদের যে মেইন পার্টগুলো এখনই অনেকগুলা শিখে তোমরা পারবে, এই যে সংঘর্ষ রিলেটেড যতগুলা ম্যাথ আছে সবগুলা পারবে, এবং আমরা সূত্রগুলা কিভাবে মানে ডিটেলসে পড়ছি দেখছো, এই সূত্রগুলোরও প্রমাণ শিখছি, যাতে মনে করো আমাদের টার্গেট কি সবসময় মনে রাখবা, আমাদের FRBP 25 যেগুলো ফ্রি করে দিছি ওইগুলার ক্লাসে একটা স্টুডেন্ট করলে 90+ মার্কস পাওয়ার মতো ক্যাপাবিলিটি অর্জন করে ফেলবে। বাট প্রকৃত জিনিস হচ্ছে তুমি আমার কাছে আসছো একটা জিনিস শিখে যাবা, বুঝে যাবা, মানে পুরোটা তোমাকে আমি এমনভাবে শিখাবো যাতে তুমি এই জিনিসটা যে কোনো কাউকে বা যে কোনো স্টুডেন্টকে পড়াইতে পারো, ও তোমার সিনিয়র হইলেও তুমি বুঝাইতে পারো, তোমার মধ্যে কোনো মানে সংকীর্ণতা কাজ করবে না, কোনো সংশয় কাজ করবে না। তুমি এই জিনিসগুলা এত ডিটেলসে আমি বুঝাইতেছি, এত মানে ডেসক্রাইব করে বুঝাইতেছি যে তুমি এই চ্যাপ্টারের বস হয়ে যাবে। আমি যেইটাই পড়াবো এই বেসিক টু প্রো কোর্সের একটা ক্লাস লম্বা হইতেছে, হবে সময় আছে তোমাদের, লম্বা হোক, তুমি জাস্ট চ্যাপ্টার ক্লিয়ার করে ফেলতে পারলে শেষ, আর কিছু লাগবে না, ঠিক আছে, তোমার পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝাইতে পারছি? ওকে, তো এটা গেল গতিশক্তি সংরক্ষিত হয়নি, বুঝলাম। ওকে, সো দেখো ভাইয়েরা, এবার হচ্ছে আমরা এই কোয়েশ্চেনটা দেখি, ঠিক আছে। এটা হচ্ছে নৌকা রিলেটেড একটা ম্যাথ। একটা নৌকা থেকে তুমি 10 মিটার পার সেকেন্ড বেগে তীরে লাফ দিয়েছো, তোমার বর 50 কেজি, নৌকার বর 100 কেজি হলে নৌকাটি কোন দিকে কত বেগে চলবে? দেখো সুন্দর একটা কোয়েশ্চেন। ফার্স্ট অফ অল তুমি এটা চিন্তা করো, মনে করো এটা পানি, পানির মধ্যে এটা নৌকা আছে, এটা হচ্ছে নৌকা, বুঝছো, আমি তো নৌকাটা আঁকতে পারি না, সো মনে করো হচ্ছে এটা একটা নৌকা, ওরে বাবারে নৌকা তো সুন্দর আঁকছি, দেখো এটা হচ্ছে নৌকা। তো এই যে নৌকা, নৌকার মধ্যে তুমি দাঁড়াইয়া আসো, ঠিক আছে, মনে করো এই জায়গাটাতে তুমি দাঁড়াইয়া আসো, এটা হচ্ছে তুমি, তো তোমার বর হচ্ছে 50 কেজি, নৌকার বর হচ্ছে 100 কেজি, ভাই 100 কেজি নৌকার মানুষের বরই 50 কেজি, এটা কোনো কথা? তো এইবারে দেখো বলছে তুমি যদি এই নৌকা থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে তীরে লাফ দাও, এটা মনে করো তীর, ঠিক আছে, এটা মনে করো তীর, ঠিক আছে। তো তুমি এই নৌকা থেকে লাফ দিছো 10 মিটার পার সেকেন্ড বেগে, তীরে লাফ দিছো, পরে বলছে নৌকাটি কোন দিকে কত বেগে যাবে। তো এটা খুব ইজি একটা জিনিস, সবসময় যে বর বেগের ইয়ে দিয়ে করবা, যে বর বেগের সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে, মানে তুমি লাফ দেওয়ার আগের বরবেগ আর লাফ দেওয়ার পরের বরবেগ সবসময় সমান হবে। মানে এটার ক্ষেত্রে কি হবে ভাইয়া, এই যে m1u1 প্লাস m2u2 ইজিক্যাল টু m1b1 প্লাস m2b2 হবে, ভালো করে বুঝতেছো? এইবারে দেখো, ফার্স্ট অফ অল তুমি যখন নৌকার মধ্যে দাঁড়াইছিলা, ঠিক আছে, তো তুমি যদি হচ্ছে মনে করো m1 হো, তোমার বোর্ডটাকে আমরা m1 ধরলাম, তুমি যখন নৌকার মধ্যে দাঁড়াইছিলা, ঠিক আছে, তখন নৌকাটার আদি বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড, তোমার বেগও 0 ছিল, নৌকার বেগও 0 ছিল,
তো নৌকার ভর যদি হচ্ছে m2 হয়, মানে এটাকে যদি আমরা m2 ধরি, ভালো করে বুঝো, তাহলে নৌকার বেগও তখন হচ্ছে u2, যেটা ইনিশিয়াল স্টেজে 0ই ছিল। কেন 0? তুমি আর নৌকা স্থির অবস্থায় ছিলা, ঠিক আছে, তুমি আর নৌকা স্থির ছিলা, ঠিক আছে। এই যে এটা নৌকার উপর তুমি দাঁড়াই আসো, পরে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে তীরে লাফ দিছো। তো ওই যে লাফ দিছো, লাফ দেওয়ার পরে যে ভরবেগটা হবে এইটা এবং প্রথম অবস্থায় যে ভরবেগ ওইটা সমান হবে, ঠিক আছে। সো এই কনসেপ্ট তুমি করে ফেলতে পারবা। তুমি এখান থেকে ডিটেলসে লিখো যে এখানে তোমার ভর যদি m1 হয়, তাহলে m1 হচ্ছে 50 কেজি, ঠিক আছে। তোমার আদিবেগ 0 মিটার পার সেকেন্ড। কেন? বিকজ তুমি নৌকায় যখন ছিলা, নৌকাটা তো তীরে লাফ দেওয়ার আগে তো নৌকাটা স্থির ছিল, আর তো কিছু বলে নাই যে চলমান ছিল, স্থির অবভিয়াসলি, যেহেতু কিছু বলে নাই। m2 মনে করো নৌকার ভর 100 কেজি এবং তোমার নৌকার বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, বিকজ তুমি আর নৌকা ফার্স্টে স্থির ছিল। এইবার তুমি যদি 10 মিটার পার সেকেন্ড বেগে লাফ দাও, তাহলে এটা b1, মানে লাফ দেওয়ার পরের বেগ যেটা, এটা হচ্ছে b1 হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এই বেগে লাফ দিছো, তাহলে তুমি এই দিকে লাফ দিছো আমরা ধরলাম, ঠিক আছে। তাহলে অবভিয়াসলি এই দিকটাকে পজিটিভ ধরছি, মনে রাখো। তাহলে আমরা b2 বের করব, মানে এটা থেকে হিসাব করে b2 বের করে ফেলবো। তুমি ডিরেক্ট লিখবা। এইবার আমরা জানি m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এবারে দেখো m1 কত ভাইয়া? 50, u1 0, m2 হচ্ছে 100, u2 0, m1 50, ঠিক আছে। v1 কত? এই যে তোমার ব্যাগটাই v1, ঠিক আছে, তুমি হচ্ছে m1, v1 10, তাহলে 10 বসাও, প্লাস নৌকার ভর হচ্ছে m2 হচ্ছে 100 কেজি, আর নৌকার ব্যাগটা বের করতে বসে b2, এটাই বের করবো। সো এই পাশে দেখো আমরা 0 পাইতেছি, ঠিক আছে। তাহলে 0 ইজ ইকুয়াল টু হইতেছে এটা কত? 500 প্লাস 100 v2। তো আমি হচ্ছে সুন্দর করে লিখি 100 v2 প্লাস 500 ইজ ইকুয়াল টু 0, মানে সাইড চেঞ্জ করছি। এবার তুমি দেখো 100 v2 ইজ ইকুয়াল টু কি হবে? 500টা মাইনাস 500 হয়ে যাবে। তাহলে এখান থেকে পাবো হচ্ছে আমরা v2 সমান, দেখো -500, পরে হচ্ছে 100টা নিচে ভাগ হয়ে গেল, তো এখান থেকে আমরা পাবো -5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, নৌকার বেগ। সো এটা কি পাইছি? -5 মিটার পার সেকেন্ড। ভালো করে বুঝো, দ্যাট মিনস নৌকার বেগ আমরা কত পাইছি? -5 মিটার পার সেকেন্ড। লাফ দেওয়ার পরে নৌকার বেগ কত হবে? -5 মিটার পার সেকেন্ড। -5 মিটার পার সেকেন্ড মানে এটা বুঝাইতেছে তুমি যদি এই দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে লাফ দাও, নৌকাটা এই দিকে -5 মিটার পার সেকেন্ড, সরি এই দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে যাবে আর কি, ঠিক আছে। মানে এই দিকটা যদি পজিটিভ হয়, তাহলে এই দিকটা হবে নেগেটিভ। যেহেতু নেগেটিভ আসছে, দ্যাট মিনস তুমি যেই দিকে লাভ দিছো এই দিকে নৌকা যাবে না, বিপরীত দিকে যাবে, স্বাভাবিক। তুমি যদি নৌকা থেকে সামনে দিয়ে লাভ দাও, তুমি হচ্ছে যখন নৌকা থেকে যখন লাভ দিবা, তখন তোমার বরের জন্য নৌকার উপর যে বলটা প্রয়োগ করবো, এটার জন্য নৌকা পেছনের দিকে যাবে, ঠিক আছে। তুমি সামনে লাভ দিছো, নৌকা দেবা পেছনের দিকে যাবে, এইটাই। তো যেহেতু বলছিলাম নৌকার বেগ করতে হবে, সো নৌকার বেগ হচ্ছে -5 মিটার পার সেকেন্ড এবং হচ্ছে কার বিপরীত দিকে, মানে লোকটি যেই দিকে লাভ দিছে এর বিপরীত দিকে, ঠিক আছে। বিপরীত দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে, বিপরীত দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে নৌকা গতিশীল হবে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, ওকে। এরপরে দেখো এটা বলছে সমবরের দুইটা গাড়ি পরস্পর থেকে 200 মিটার দূরের থেকে 15 মিটার পার সেকেন্ড ও 20 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হয়ে এটা নির্দিষ্ট সময় পর গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হলো। সংঘর্ষের পূর্বে ও পরে গাড়ি দুটির মোট শক্তির কোনো পরিবর্তন হবে কিনা ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা, সো জিনিসটা আমরা বুঝি, সমবরের দুইটা গাড়ি, তাহলে দুইটা গাড়ি সমবর, মনে করলাম এইটা হচ্ছে গাড়ি m1, যেটা এটার বর হচ্ছে আমরা মনে করো x ধরলাম, ঠিক আছে। মানে যেহেতু সমবর বলছে, দুইটার বর হচ্ছে আমরা ধরবো, এটা m1, ঠিক আছে। এটা হচ্ছে m1 বরের গাড়ি, m1 বরের গাড়ি। এটা হচ্ছে আরেকটা গাড়ি যেটা হচ্ছে m2 বরের গাড়ি, ঠিক আছে। দুইটার বরই সমান, m1 সমান m2। সমবর মানে কি? যে m1 সমান m2, ঠিক আছে। পরস্পর থেকে 200 মিটার দূর থেকে, দেখো পরস্পরের থেকে 200 মিটার দূরে আছে, তাই আমরা একটু ডিস্টেন্সটা মেনটেন করি। এরা পরস্পর থেকে 200 মিটার দূরে আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 200 মিটার, তাদের মধ্যবর্তী দূরত্ব 200 মিটার। 200 মিটার দূর থেকে 15 মিটার পার সেকেন্ড ও 20 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হয়েছে। তাহলে একটা আরেকটার দিকে দেখো, এটা আচ্ছা, সমবরের দুইটা গাড়ি পরস্পর থেকে 200 মিটার দূর থেকে 15 মিটার পার সেকেন্ড ও 20 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হয়ে একটা নির্দিষ্ট সময় পর গাড়ি দুইটার মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পূর্বে ও পরে গাড়ি দুটির মোট শক্তির কোনো পরিবর্তন হবে কিনা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে কিন্তু বলে নাই যে পরস্পরের দিকে,
যে এরা এরা এটা এই দিকে, এটা যে এই দিকে হয়েছে এরকম বলে নাই, পরস্পরের দিকে বলে নাই। দ্যাট মিনস পরস্পরের দিকে যেহেতু বলে নাই, দুইটা গাড়ি পরস্পর থেকে 200 মিটার দূরে থেকে, মানে পরস্পর থেকে 200 মিটার দূরত্ব বজায় রাখে, একটা 15 মিটার পার সেকেন্ড আর একটা 20 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হয়, এটা নির্দিষ্ট সময় পর গাড়ি দুইটার মধ্যে সংঘর্ষ হলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে অবভিয়াসলি মনে করো দুইটার বড়ই তো সমান, ঠিক আছে। তো যেটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এটাকে আমরা পেছনে রাখবো। কেন পেছনে? তো সংঘর্ষ হইতে হইলে যেটার বেগ বেশি ওইটাই হচ্ছে সামনেরটাকে গিয়ে হচ্ছে ধাক্কা দিবে, তো অবভিয়াসলি পেছনেরটার বেগ বেশি হইতে হবে। তো এটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড ধরলাম, ঠিক আছে, বুঝছো? ওকে, তো এখানে তো সমবর বসে, M1 M2 নিয়ে ঝামেলা নাই, ঠিক আছে। অথবা তুমি চাইলে যদি বলো যে ভাই 20 মিটার পার সেকেন্ড তো পরে বসে, তো এটাকে আমরা M2 ধরি আর এটাকে M1 ধরি, কোনো সমস্যা নাই, তোমার মতো ধরতে পারবা। বাট এখানে কথা হইতেছে যেটা সংঘর্ষের পূর্ব ও পরে গাড়ি দুটির মোট শক্তির কোনো পরিবর্তন হবে কিনা। মোট শক্তি মানে কি, যে গতিশক্তির পরিবর্তন হবে কিনা, বিকজ এখানে তো শুধুমাত্র গতিশক্তি নিয়ে আমরা হিসাব নিকাশ করি, ঠিক আছে। তো দ্যাট মিনস তোমার কাজ হচ্ছে সংঘর্ষের পূর্বের গতিশক্তি, ভালো করে বুঝো, সংঘর্ষের পূর্বের গতিশক্তি এবং পরের গতিশক্তি সমান হইতেছে কিনা এটা চেক করা। তাহলে সংঘর্ষের পূর্বের গতিশক্তি কি হবে? সংঘর্ষের পূর্বের গতিশক্তি হবে হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। এটা হচ্ছে সংঘর্ষের পূর্বের গতিশক্তি, ভালো করে বুঝো। এটা কি? এটা হচ্ছে সংঘর্ষের পূর্বের গতিশক্তি, ঠিক আছে। আর সংঘর্ষের পরের গতিশক্তি কি হবে? হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। তো আমরা দেখো এখান থেকে ইজিলি হচ্ছে মানে বের করে ফেলতে পারবো। আমরা সমবর বসে না, আমরা m1 m2 এটা সমান x ধরে ফেললাম, ঠিক আছে, বুঝছো? তো দেখো এখান থেকে হাফ m1 এও x ধরে ফেললাম, u1 কত? এটা হচ্ছে 20, তাহলে 20 স্কয়ার প্লাস হাফ m2টাকে x ধরে ফেললাম, এটা কত? এটা হচ্ছে 15 u2, ঠিক আছে। ও সরি, এটা m2 হইলে এটা হচ্ছে u2, এটা হচ্ছে u1, ঠিক আছে। মানে যে কোনো রকম ধরলে ভাই এটাতে ঝামেলা নেই, এটাতে কোনো ঝামেলা নেই। এটাকে u1 এটাকে u2 ধরলেও ঝামেলা নেই, কারণ বর তো সেম, এই জন্য প্রবলেম হওয়ার কথা না। তো এটাকে 15 স্কয়ার, হাফ m2 হচ্ছে x, u2 হচ্ছে 20। তো এটা এবার হচ্ছে আমরা হিসাব করি, দেখো এক্সটাকে তুমি তোমার মতো রাখবা আর কি। সো হাফ ইন্টু 15 স্কয়ার, এটা করলে আসতেছে 112.5x। এখানে কত আসতেছে? 20 স্কয়ার, এটা আসতেছে 200x। তো দুইটা যোগ করো, দুইটা যোগ করলে কত আসবে? দুইটা যোগ করলে আসবে হচ্ছে 312.5x, এত জুল। দেখো গতিশক্তির একক জুল। সো এটা আসছে ভাই আমাদের সংঘর্ষের পূর্বের গতিশক্তি। কি আসছে? সংঘর্ষের পূর্বের গতিশক্তি। তো এবার আমাদের কাছে কি সংঘর্ষের পরের গতিশক্তি বের করে, এবং দুইটা যদি সেম হয় তাইলে সংঘর্ষের পূর্বে ও পরে গাড়ি দুইটার শক্তি পরিবর্তন হইতেছে কিনা ওইটা হচ্ছে আমরা চেক করতে পারবো। তো এখন সংঘর্ষের পরে গতিশক্তি সূত্র হবে হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। এখন কথা হচ্ছে আমাদের কি বলে দিছে যে এই v1 v2 কত? v1 v2 বলে দিছে? বলে দেয় না, বিকজ দুইটার মধ্যে সংঘর্ষ হইছে। সংঘর্ষ হইলে অবভিয়াসলি তারা আগের যে বেগে চলমান ছিল ওই বেগে চলমান থাকবে না, নতুন বেগে চলবে। এই কাহিনীটা হবে। দেখো দুইটা গাড়ির মধ্যে সংঘর্ষ হইছে, এই যে দুইটা গাড়ির মধ্যে সংঘর্ষ হইছে, তো সংঘর্ষ হওয়ার পরে এরা দুইটা আলাদা আলাদা বেগ নিয়ে চলবে। তখন হচ্ছে এই আলাদা দুইটা বেগ v1 আর v2 বের করতে হবে। তোমাকে অনেক সময় শুধুমাত্র বলবে যে দুইটা গাড়ি সংঘর্ষ হইছে, এর সংঘর্ষের পরে এরা কোন কোন বেগ নিয়ে চলমান করবে, তখন হচ্ছে জাস্ট এই বেগ দুইটা বের করবা, ঠিক আছে। এখন ওই আমাদের ওই সিচুয়েশনটা চলে আসছে যে আমরা দেখতেছি যদি আমরা সংঘর্ষের পরের গতিশক্তি বের করতে চাই, আমরা কি দেখতেছি ভাইয়া? যদি আমরা সংঘর্ষের পরের গতিশক্তি বের করতে চাই তাইলে আমাদের হচ্ছে এখানে v1 v2 বের করা লাগবে। সংঘর্ষের পরের গতিশক্তি হচ্ছে হাফ m1 v1 স্কয়ার হাফ m2 v2 স্কয়ার। তো এই v1 এবং v2 আমাদের বের করা লাগবে। এখন তুমি এটাই বের করবা। সো এখন সংঘর্ষের পরের বেগ v1 ইকুয়াল টু কি ভাইয়া? সূত্র কি? m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস 2, এই যে সূত্রটা পড়াইছিলাম না, 2m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, ঠিক আছে, বুঝছো? তাইলে দেখো m1 মাইনাস m2 না, m1 কত? দুইটাই হচ্ছে সেম, এখানে এটাও x এটাও x, u1 আছে 2, m1 হচ্ছে x, u2 কত? u2 হচ্ছে এখানে আমরা এটা ধরছি 20 মিটার পার সেকেন্ড, তাহলে 20 ডিভাইডেড বাই m1 প্লাস m2 x প্লাস x, ঠিক আছে। তো এইটা 0 চলে আসবে যেহেতু বুঝতেছো x আর x 0। এখানে উপরে পাইলে হচ্ছে 40x, ভালো করে বুঝো 40x, ঠিক আছে, ডিভাইডেড বাই নিচে 2x। এখন হচ্ছে এটা দিয়ে এটাকে কাটলে তুমি 20 মিটার পার সেকেন্ড পাইলা। কি পাইলাম? 20 মিটার পার সেকেন্ড। v1 কত পাইলাম? 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, যেহেতু দুইটার বর সমান হইলে কি হবে? ওই যে
মনে করো যদি বর সমান হয়, ঠিক আছে, বর দুইটার যদি সমান হয় তাহলে এটাকে যদি ইউ1 বেগে ধাক্কা দেয়, এটা যদি m1 হয় আর এটা যদি m2 হয়, এটার বেগ যদি u2 হয়, ঠিক আছে, আর বর যদি সমান হয় তাহলে সংঘর্ষের পরে এই m1 আর m2 যে দুইটা নতুন বেগ হবে জানো, বর যদি সমান হয় তাহলে এই u1 যেটা, এই u1টা v2 হয়ে যাবে এবং এই u2 যেটা এটা v1 হয়ে যাবে। তুমি দেখবা আমরা যখন হিসাব করে বের করব তখন দেখবা কেন হয়, দেখো মানে বেগটা হচ্ছে চেঞ্জ হয়ে যায় যদি হচ্ছে সমান হয় আর কি বর, ঠিক আছে। তুমিও দেখবা এই যেখানে আমরা যে v1 বের করছি, এখানে যে v1টা বের করছি, দেখো এই v1টা u2 এর সমান না, u2টা হয়ে গেছে v1 আর u1টা v2 হয়ে যাবে। দেখবা এই যে আবার আসো, তুমি হচ্ছে এখন হচ্ছে বের করো, v2 বের করো, তখন v2 বের করা লাগবে। v2 এর সূত্র কি ভাইয়া, m2 - m1 * u2 প্লাস 2m1 u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, ঠিক আছে। তো m2 - m1 কত, দেখো m2 - m1, m2 ও x m1 ও x দুইটার পর সেম ধরছি, u2 হচ্ছে কত 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, প্লাস 2 m1 কত x, u1 কত, u1 15, তুমি দেখো এই যে এখানে আমরা ধরছি কোনটা কত, u1টাকে আমরা 15 ধরছি। ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন বুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন বুলায় রে। দেখো ভাইয়া এই যে u1টা v2 হয়ে গেছে, দেখছো u1টা v2 হয়ে গেছে, এটা একমাত্র তখনই হবে যখন হচ্ছে দুইটার বর সেম হবে। বর যদি সেম না হয় তাহলে হচ্ছে উল্টাপাল্টা কাহিনী হবে, মানে মনে করো এরকম যদি হচ্ছে, আচ্ছা এটা পরে এত কমপ্লেক্সে যাওয়ার দরকার নেই, এটা শিখছি। এখন হচ্ছে দেখো v1 v2 বের করে ফেলছি, আমাদের তো এখন সংঘর্ষের পরের গতিশক্তি বের করতে ঝামেলা নাই, কারণ আমরা v1 v2 পেয়ে গেছি। তো সংঘর্ষের পরের গতিশক্তিটা বের করে ফেলে, তো সংঘর্ষের পরের গতিশক্তি কি হবে, সংঘর্ষের পরের গতিশক্তি হবে হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। তো এটা তো সেমই আসবে, দেখো এটা তো x, এবার v1 হচ্ছে কিন্তু 20, v2 হচ্ছে কত, v2 হচ্ছে 15 এবার, ঠিক আছে, এই যে v2 15। তো এটা হিসাব করলে আগের মতোই তোমার হচ্ছে এই মানটা আসবে, পুরো যুগ করলে এই যে 312.5x কি আসবে, 312.5x এত জুল, ঠিক আছে। তো দেখো সংঘর্ষের পূর্বের গতিশক্তি আর পরের গতিশক্তি সমান বের হয়েছে, তাহলে গতিশক্তি সংরক্ষিত হয়েছে। যেহেতু সংঘর্ষের পূর্বের গতিশক্তি আর পরের গতিশক্তি সমান বের হয়েছে, তাহলে গতিশক্তি সংরক্ষিত হয়েছে, গতিশক্তি সংরক্ষিত হয়েছে, ঠিক আছে। বলো বুঝছো ব্যাপারটা, বুঝছো, ওকে, দ্যাটস দ্য থিং, ঠিক আছে। ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। আচ্ছা এই যে এটা দেখো 20 কেজি ও 30 কেজি বর বিশিষ্ট দুইটা বস্তু এ ও বি পরস্পর হতে 10 মিটার দূরত্বে স্থির অবস্থায় রয়েছে। এ বস্তুর উপর বল প্রয়োগ করায় তা বি বস্তুর দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয় এবং মিলিত অবস্থায় বস্তুটি 4 মিটার পার সেকেন্ড বেগে চলমান থাকে। ঘটনাটি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মানে কিনা, দেখো এটাকে তুমি m1 ধরলা, এটা হচ্ছে m2, ঠিক আছে। এ ও বি বস্তু পরস্পর হতে 10 মিটার দূরত্ব থেকে স্থির অবস্থায় রয়েছে, দুইটাই স্থির অবস্থায় রয়েছে। স্থির অবস্থায় মানে কি, দেখো এ ও বি পরস্পর হতে 10 মিটার দূরত্বে স্থির অবস্থায় রয়েছে। এ বস্তুর উপর বল প্রয়োগ করে তা বি বস্তুর উপর 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়। তাহলে এ বস্তুটা এটার উপর বল প্রয়োগ করা, এটা বি বস্তুর দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়েছে, দ্যাট মিন্স এইটা হচ্ছে আমাদের e1, ঠিক আছে। এই বেগে গিয়ে সে হচ্ছে বি বস্তুটাকে ধাক্কা দিছে, ঠিক আছে, বেগে গতিশীল হয় এবং মিলিত অবস্থায় বস্তুদ্বয় 4 মিটার পার সেকেন্ড বেগে চলমান থাকে। মানে এই যে এ বস্তুর উপর বল প্রয়োগ করছে, এজন্য এ বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড হয়ে গেছে, সে এই বেগে গিয়ে বি বস্তুকে ধাক্কা দিছে, তখন বি বস্তুটা স্থির। কজ প্রথমে এ ও বি দুইটাই হচ্ছে স্থির অবস্থায় ছিল, দ্যাট মিন্স e1 যদি 10 মিটার পার সেকেন্ড হয় তাহলে u2 হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, আমরা বুঝে ফেলছি, কারণ
এই এ বস্তুটার উপরই বল প্রয়োগ করছে, বি বস্তুর উপর বল প্রয়োগ করে নাই। দ্যাট মিনস এ বস্তুর উপর বল প্রয়োগ করছে, জন্য এটা 10 মিটার পার সেকেন্ড বেগে গিয়ে বি বস্তুকে ধাক্কা দিছে। এরপরে মিলিত অবস্থায় বস্তু 4 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, এটা হচ্ছে মিলিত বেগ দেওয়া আছে। ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মানছে কিনা, দ্যাট মিনস তুমি এটা বের করবা। মানে ফার্স্টে এই যে সংঘর্ষের পূর্বের ভরবেগ এটা হবে এটা, এরপরে সংঘর্ষের পরের ভরবেগ হবে m1v প্লাস m2v। এই দুইটা বের করে মান বসাবা, সমান বের হবে। যদি সমান বের হয় তাহলে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র মানছে। এটা হচ্ছে HW। না পারলে বইল, পারার কথা, এটা হোমওয়ার্ক। এরপরে হচ্ছে এই যে এটা দেখো, এটা হচ্ছে এটা সিলেট বোর্ড 20-এ আসছিল। সো এটা হচ্ছে আমি এখন করাবো না, ঠিক আছে, একটু চিন্তার বিষয় আছে। সো এটা আমি সিকিউতে তোমাদের করাবো, আপাতত করাইতেছি না, কজ এখনই মাথায় ঢুকছে। এটা একটু পরে করাবো, মানে হচ্ছে এটা করাবো পরবর্তী ক্লাসে, মানে শেষের দিকে অ্যাডভান্স মেথড এগুলা, বা সিকিউ সলভিং ক্লাসে করাইতে পারি। এই যে এইটা সংঘর্ষ অলগ, এই দুইটার মধ্যে কোনটা বেশি ক্ষতিগ্রস্ত হবে, এটা হচ্ছে আমি এখন করাবো না, সিকিউ সলভিং ক্লাসে করাবো আর কি, ঠিক আছে, অথবা শেষের দিকে, বুঝতেছো? এখন তুমি এটা দেখো, এই যে বন্দুক নলের ম্যাথগুলো, ইজি ম্যাথগুলো আসলে আমরা এখন করতেছি আর কি, বুঝছো? আজকে ক্লাসটা একটু ইজি পিজি আর কি, ওকে? সো বলছে একটা বন্দুক থেকে 10 গ্রাম বরের একটা গুলি 600 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হওয়ার সময় 2 মিটার পার সেকেন্ড বেগে পেছনে ধাক্কা দেয়, বন্দুকের ভর কত? তো ফার্স্ট অফ অল আমি বলি বন্দুকগুলির মেতে, এই যে একটা হচ্ছে বন্দুক, এটা হচ্ছে মনে করো বন্দুক, ভাই বন্দুক কেমনে আসে আঁকে জানি না, এটা বন্দুক। তো বন্দুকের বেগ যদি বি হয়, পশ্চাৎ বেগ, দেখো বন্দুকের পশ্চাৎ বেগ যদি বি হয়, বা বন্দুকের বর যদি ক্যাপিটাল এম হয়, এটা শুধু হচ্ছে এম বি ইজ ইকুয়াল টু মাইনাস এম ইউ, ঠিক আছে, এম বি ইজ ইকুয়াল টু মাইনাস এম ইউ, ঠিক আছে? কেন বলতে পারবা, বলো? এম বি ইজ ইকুয়াল টু মাইনাস এম ইউ, এটা আসলে সূত্রটা কেন লেখে, আসলে এই সূত্রটা এটা থেকেই আসে। দেখো একটা বন্দুক থেকে যখন গুলি ছুড়ে, ভালো করে বুঝো, এটা বন্দুক, তো বন্দুক থেকে গুলি ছুড়ে, ঠিক আছে, তখন বন্দুকের আদিবেগ ইউ সমান 0 থাকে, ভালো করে বুঝো, বন্দুকের আদিবেগ ইউ সমান 0, U1 0। তাইলে গুলি যখন ছুড়ে, ঠিক আছে, গুলিটা ছুটতেছে, ঠিক আছে, গুলি ছুটতেছে, তো গুলি ছুড়ার আগ মুহূর্তে মানে গুলিটা যখন ছুটবে এর আগের ভরবেগ আর পরের ভরবেগ সমান থাকবে, এটাই তো। তো গুলি ছুড়ার মুহূর্তে গুলির আদিবেগ U1 সমান 0 মিটার পার সেকেন্ড হবে, ঠিক আছে, ওকে? তো গুলির ভর যদি তোমার হচ্ছে m1 হয়, ঠিক আছে, না গুলির ভরটাকে হচ্ছে আমরা হচ্ছে ইয়ে ধরি, m2 ধরি, আর এটাকে হচ্ছে U2 ধরি। গুলির ভর হচ্ছে m2 আর বন্দুকের ভরটাকে হচ্ছে আমরা m1 ধরলাম, ঠিক আছে? তাহলে আমাদের হবে এই যে m1 u1 প্লাস m2 u2, এটা সমান হচ্ছে আমাদের m1 v1 প্লাস m2 v2, এরই তো হওয়ার কথা, ঠিক আছে? তখন দেখো m1 u1 m2 u2 দুইটাই 0, বিকজ u1 ও 0 u2 ও 0, দুইটাই 0 আসবে। m1 v1 প্লাস m2 v2 কত? এখন মনে করো এই যে বন্দুকের বর m1 ধরছি, তাহলে এই v1টা কি হবে? বন্দুকের বেগ, মানে গুলিটা ছুড়ার পরে বন্দুকের বেগটা হবে v1, ঠিক আছে? তো আমি m1 v1 ধরলাম, আর এখানে হচ্ছে m2 v2 আছে, ওকে? সো এখানে দেখো এটা তো 0, তাহলে আমি যদি হচ্ছে এইভাবে লিখতে চাই m1 v1 প্লাস m2 v2 ইজ ইকুয়াল টু 0, ঝামেলা আছে? ঝামেলা নাই। তো এটাতে দেখো m1 v1 ইজ ইকুয়াল টু m2 v2টা ওই পাশে গেলে মাইনাস m2 v2 হয়ে যাবে, ঠিক আছে? তো এইবারে এটা যদি চিন্তা করো, এই m1টা ছিল বন্দুকের ভর, তাহলে এই v1টা হচ্ছে বন্দুকের বেগ, m2 ছিল হচ্ছে গুলির ভর, তাহলে এই v2 হচ্ছে গুলির বেগ। তখন দেখো তুমি যদি এইভাবে চিন্তা করো যে বন্দুকের পরে m1টাকে, যেহেতু এখানে m1 v1 m2 v2 পাই দিছি, মানে খুব বেশি সহজ একটা সূত্র পেয়ে গেছি। এই বন্দুকের পরে m1টাকে যদি তুমি ক্যাপিটাল M লিখো, ঠিক আছে, আর বন্দুকের বেগ যেটা, বন্দুকের বেগ এই বিটাকে যদি ক্যাপিটাল V লিখো, আর গুলির ভরটাকে, গুলি তো ছোটো, ওই যে জন্য m2 না লিখে স্মল m লিখো, আর গুলির বেগটাকে যদি ইউ লিখো, তাহলে দেখো এই যে এরকম সূত্র পাই, m v = -mu, ঠিক আছে? তো এটা আসলে এটা থেকেই আসছে, বাট তুমি জাস্ট বন্দুকগুলির মেতে এটা যদি ভালো করে বুঝে ফেলো যে বন্দুকগুলির মেতে তোমার হচ্ছে m v = -mu, এই সূত্র ইউজ করলে হয়ে যাবে। m v = -mu, এখানে কোনটা কি আমি ভালো করে বলি, ক্যাপিটাল M হচ্ছে বন্দুকের ভর, ঠিক আছে? এই v হচ্ছে বন্দুকের বেগ, তারপরে স্মল m হচ্ছে ভাইয়া গুলির ভর, স্মল m কি? গুলির ভর, এবং এই ইউটা কি? গুলির বেগ, ঠিক আছে? তাই দেখো
একটা বন্দুক থেকে 10 গ্রাম বড় একটা গুলি বের হয়েছে, তাইলে এখানে গুলির বর কত? 10 গ্রাম। 10 গ্রাম এটাকে কেজিতে নিবা, 1000 দিয়ে ভাগ দিলে কেজিতে যায়, 1000 দিয়ে ভাগ দাও, এটা কত আসবে? কত আসবে দেখো, 10/1000 কত আসছে? 0.01 কেজি। কেজিতে নিয়ে লিখতে হবে। তোমাকে বন্দুকের বর বের করতে হবে, বন্দুকের বর মানে ক্যাপিটাল এম, এটা বের করতে বসে, ভালো করে বুঝো। এরপরে কি দেওয়া আছে? গুলিটা 600 মিটার পার সেকেন্ড বেগে বের হয়েছে, তার মানে গুলির বেগ হচ্ছে আদি বেগ 600 মিটার পার সেকেন্ড, মানে গুলির বেগ আর কি 600 মিটার পার সেকেন্ড। এটা আদি বেগ না, এটা হচ্ছে গুলির বেগ, ভালো করে বুঝো বন্দুক গুলির মেথে। এইবারে বন্দুকের বর এম সমান কত দেখো, না বন্দুকের বর না, এটা বলছে এত বেগে নির্গত হওয়ার সময় 2 মিটার পার সেকেন্ড বেগে পিছনে ধাক্কা দেয়, মানে বন্দুক থেকে 10 গ্রাম পরে একটা গুলি 600 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হয়েছে, মনে করো এটা হচ্ছে বন্দুক, তো এটা থেকে একটা গুলি 600 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হয়েছে, তখন হচ্ছে বন্দুকটা 2 মিটার পার সেকেন্ড বেগে পেছনে ধাক্কা দিছে, ভালো করে বুঝো। গুলি যেই দিকে বের হয়েছে বন্দুকটা পেছনের দিকে ধাক্কা দিছে, দ্যাট মিনস এটা বন্দুকের পশ্চাৎ বেগ। এটা কি বন্দুকের পশ্চাৎ বেগ? তাহলে পশ্চাৎ বেগ মানে কি? পেছনের দিকে গেছে, তো গুলি যেই দিকে গেছে এর উল্টা দিকে বন্দুকটা গেছে না। দেখো 2 মিটার পার সেকেন্ড বেগে পিছনে ধাক্কা দিছে, তাইলে এখানে বন্দুকের বেগ যেটা এটা হবে -2 মিটার পার সেকেন্ড। কেন -2 মিটার পার সেকেন্ড? কজ গুলিটা গেছে সামনের দিকে আর বন্দুকটা সরে আসছে পেছনের দিকে, তাহলে উল্টা দিকে না, দেখো গুলি এই দিকে গেছে বন্দুক এই দিকে আসছে, তাহলে গুলির দিকটা পজিটিভ দিলে বন্দুকের দিকে অবভিয়াসলি নেগেটিভ। ঠিক আছে, ওকে। আমাদের বন্দুকের বর বের করতে বসে, কি বের করতে বসে? বন্দুকের বর কত। তো এবার আমরা জানি, দেখবা আমরা জানি কি জানি, এম ভি ইজ ইকুয়াল টু মাইনাস এম ইউ। ঠিক আছে, এম ভি ইজ ইকুয়াল টু কি ভাইয়া? মাইনাস এম ইউ। তো এখান থেকে দেখো আমরা কি বের করব? বন্দুকের বর, তাহলে এই এম ইজ ইকুয়াল টু কি পাবো? মাইনাস এম ইউ ডিভাইডেড বাই এই ভিটা ভাগ হয়ে যাবে, মাইনাস এম এর মান 0.01, তারপরে হচ্ছে গুলির বেগ হচ্ছে 600 মিটার পার সেকেন্ড, বন্দুকের বেগটা -2 মিটার পার সেকেন্ড পাইছিলাম, তো এটা হিসাব করো 0.01 ইন্টু 600 ডিভাইডেড বাই -2, এটা আসতেছে 3 কেজি। বন্দুকের বর কত কেজি আসছে? 3 কেজি আসছে, বুঝছো? বন্দুকের বর বের করতে বলছিল, এটা 3 কেজি বের হয়েছে। আশা করি এই টাইপের ম্যাথ পারবা, ঠিক আছে? তো বন্দুকগুলির কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে এখন। একটা 10 গ্রাম বরের গুলি 6 কেজি বরের একটা বন্দুকের নল থেকে 300 মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে গেল, বন্দুকের পশ্চাৎ বেগ বের করতে হচ্ছে, ভালো করে বুঝো পশ্চাৎ বেগ, এই ভিটা বের করতে হচ্ছে, ভিটা কত মানে পশ্চাৎ বেগ বের করতে হচ্ছে, বন্দুকের বেগ। পশ্চাৎ বেগটা আসলে এই ভি না, ভিটা হচ্ছে বন্দুকের বেগ, পশ্চাৎ বেগ কোনটা আমি দেখাই দিয়েছি, মানে পেছনের দিকে যে ধাক্কা দেয় আর কি, পেছনের দিকে যাওয়ার বেগটাই বের করবো। সেখানে একটা গুলির বর 10 গ্রাম বলে দিয়েছে, মানে এম সমান 0.01 কেজি। 6 কেজি বরের বন্দুক, তাহলে বন্দুকের বর 6 কেজি। 300 মিটার পার সেকেন্ড বেগে গুলি বের হয়েছে, দ্যাট মিনস এটা হচ্ছে গুলির বেগ। তো আমরা জানি এটা দেখে দেখো ডিরেক্টলি এম বি ইজ ইকুয়াল টু মাইনাস এম ইউ। আমি কি বের করবো? বন্দুকের পশ্চাৎ বেগ বা বন্দুকের বেগটা আর কিছু, বন্দুকের বেগ, এই বিটা কি বন্দুকের বেগ, এটা থেকে বন্দুকের বেগ কত আসে দেখো, মাইনাস এম ইউ ডিভাইডেড বাই এম। তো মাইনাস এম তো গুলির বর 0.01, ইউ কত? গুলির বেগ 300 মিটার পার সেকেন্ড। ক্যাপিটাল এমটা কত? ক্যাপিটাল এম হচ্ছে আমাদের এই যে 6 কেজি, ঠিক আছে? এইটা এই যে বন্দুকের বর আর কি, ক্যাপিটাল এম। তো এটা হিসাব করলে দেখবা তোমার হচ্ছে বন্দুকের বেগ বের হবে, কি বের হবে? বন্দুকের বেগ। এখান থেকে তুমি কি পাবা? বন্দুকের বেগ। সো বন্দুকের বেগ বের হইছে 0.5 মিটার পার সেকেন্ড। এই যে মাইনাস আসছে, সরি কত বের হয়েছে? -0.5 মিটার পার সেকেন্ড, -0.5 মিটার পার সেকেন্ড। এই -0.5 মিটার পার সেকেন্ড এটা কি মিন করতেছে? মানে এই বেগটা গুলি যেই দিকে গেছে তার উল্টো দিকে, গুলি সামনের দিকে গেলে এটা পেছনের দিকে আসছে। তুমি যদি পশ্চাৎ বেগ লিখো, এটা যদি বন্দুকের বেগ হয় তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ হবে, পশ্চাৎ বেগ হবে। পশ্চাৎ বেগ মানে হচ্ছে এই যে পিছনের দিকে যে বেগে গেছে ওইটাই। তো পিছনের বেগে সে কত বেগে গেছে? মাইনাস মানে বুঝিয়ে দিয়েছে পেছনের দিকটা জাস্ট, আর সে কত বেগে গেছে? এক্স্যাক্টলি 0.5 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে? বন্দুকের বেগ যদি এই যে এইটা হয়, তো পশ্চাৎ বেগ হবে এর উল্টা, বুঝছো? চিহ্নটা উল্টে যাবে, তো চিহ্নটা উল্টে গেলেও পজিটিভ, বা এটাও বুঝতেছো এই -0.5 মানে পেছনের দিকে 0.5 মিটার পার সেকেন্ড বেগে গেছে, এটা বুঝিয়ে দিয়েছে। আর পেছনের দিকে যাওয়াই মানে পশ্চাৎ বেগ, দ্যাট মিনস পশ্চাৎ বেগটাই 0.5, মাইনাস না কিন্তু, এই মাইনাস হচ্ছে এটা বন্দুকের বেগ, আর পশ্চাৎ বেগ হচ্ছে পজিটিভ হয়ে যায়, মানে পশ্চাৎ বেগ এমনিতে তো নেগেটিভ, পশ্চাৎ মানে তো নেগেটিভ না, তো এটা নেগেটিভে নেগেটিভে পজিটিভ হয়ে যায়, এইভাবে থিঙ্ক করলেই ওকে, নো প্রবলেম। তো এটা হচ্ছে আমাদের বন্দুকের পশ্চাৎ বেগ কত? পশ্চাৎ বেগ তো হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? বোঝা গেছে? ওকে, তো এতটুকুই।
আই থিঙ্ক আর পড়া লাগবে না। এই দুইটা হচ্ছে আমি এখন করাই না, ইচ্ছা করে, তোমরা ট্রাই করিও পারো কিনা। এই দুইটা কিন্তু পারবা না। এগুলো হচ্ছে সিকিউ সলভিং ক্লাসে হচ্ছে আমি রাখলাম, সিকিউ সলভিং ক্লাসে গিয়ে আসলে সলভ করার মতো আর কিছু পাই না, এজন্য একটু কম ম্যাথ করা এখানে। বাট এই চ্যাপ্টারে কিন্তু অনেকটুকু পড়ে ফেলছি, বড ব্যাগ রিলেটেড যা যা আছে সব পড়ে ফেলছি। তো আমরা হচ্ছে লেকচার 2-তে হচ্ছে বাকিটুকু পড়বো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আমাদের লেকচার 1, ঠিক আছে। বেসিকের জন্য মোটামুটি 3টা লেকচার নিলে আই থিঙ্ক হয়ে যাবে, আর বেশি লাগবে না, ঠিক আছে। ফার্স্ট অফ অল এটাকে তো এইভাবে সেভ দেওয়ার কিছু নাই, জাস্ট পিডিএফটা এক্সপোর্ট দিলে। ফিজিক্স চ্যাপ্টার 3 লেকচার 1। ওকে।